হঠাৎ আবার সেই জিনটির কেন আগমন ঘটল, কেন সেই জিনটি আবার গ্রামে দেখা গেল, এর পেছনের কারণ কি? সত্যি কি সেই ঘটনার সমাপ্তি ঘটেছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসির জিয়াদ আজ হাজির হয়েছি আপনাদের মাঝে জিন রিমা স্কাইলামের মূল রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। আজকের এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা যারা রিমা স্কাইলাম ঘটনাটি শুনেছেন তারা সকলেই জানেন সেই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে। এই ঘটনাটি আমাকে বলেছিলেন ফারুক দাদা। এই ঘটনা ফারুক দাদার মুখ থেকে শোনার পর থেকেই আমার কেন জানি বারবার মনে হতে থাকে ফারুক দাদা এই ঘটনাটি সম্পূর্ণ অংশে আমাকে বলেননি। আমার বারবার সন্দেহ হতে থাকে তিনি এই ঘটনার কিছু জায়গা আমার কাছ থেকে লুকিয়েছেন। কিন্তু কেন তিনি লুকালেন, এই প্রশ্নটির উত্তর আমি তখনও পাইনি। ঘটনাটি শোনার পর অনেকবার আমি ফারুক দাদার কাছে জিজ্ঞেস করেছি যে তিনি এই ঘটনার কোন অংশ আমার কাছ থেকে লুকিয়েছেন বা আদৌ লুকিয়েছেন কিনা, কিন্তু আমি যতবারই তাকে জিজ্ঞেস করেছি তিনি ততবারই আমাকে না বোধক উত্তর দিয়েছেন। তবে আমি যতবারই ফারুক দাদার সামনে এই জিন রিমা স্কাইলামের কথা উত্থাপন করেছি ততবারই আমি তার চোখে মুখে কেমন জানি একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করেছি। এই বিষয়টি আমার সন্দেহকে আরো জোরালো করে দেয়। যাই হোক, এরপর এই ঘটনার আর কোনো কুল কিনারা করতে না পেরে ফারুক দাদা যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। তবে এর কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি যাওয়ার ঠিক দুদিন পর আমি চলে যাই আমার দাদুর বাবার বাড়ি এবং সেখানে গিয়েই আমি জিজ্ঞেস করতে শুরু করি গ্রামের মুরব্বীদের কাছে এই জিন রিমা স্কাইলাম সম্পর্কে। কিন্তু কেউ এই ঘটনাটি সম্পর্কে আমাকে কোনো নতুন তথ্য দিতে পারেননি। এভাবেই আমি চলে যাই আনিস দাদাদের বাড়িতে। তিনি দাদুমণির সম্পর্কে মামাতো ভাই হন। তিনি এই গ্রামের অনেক বয়স্ক ব্যক্তি। তার কাছে এই ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে তিনি হয়তো আমাকে নতুন কোনো তথ্য দিতে পারবেন, এই ছিল আমার আশা। এই পর্যায়ে আমার এই চেষ্টাটি বিফলে যায়নি। আনিস দাদা আমাকে নিরাশ করেননি। তার কাছ থেকে সংগ্রহ করতে পারি আমি এই ঘটনার এক ভয়ানক তথ্য। আমি তার কাছে গিয়েই প্রথম আমার জানা সম্পূর্ণ ঘটনাটি তাকে বলি এবং ঘটনাটি বলা শেষ হলে আমি তাকে জিজ্ঞেস করি যে ঘটনার কোনো অংশ আমি মিস করেছি কিনা বা এই ঘটনার আর কোনো তথ্য আপনার জানা আছে কিনা। এই প্রশ্নের উত্তরে আনিস দাদা বলতে শুরু করেন, তুমি সম্পূর্ণ ঘটনাটা ঠিকঠাক সংগ্রহ করতে পেরেছ, তবে একটি তথ্য তুমি ঘটনায় মিস করে গিয়েছ। সেটি হলো মনির মাঝি এবং তাদের পরিবারের সদস্যদের লাশ তাদের বাড়ির থেকে কবরস্থানে নেয়ার সময় তাদের সকলের মাথা গায়েব হয়ে গিয়েছিল। কিভাবে গায়েব হলো, কেন হলো, এই বিষয়টি সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। আর এই বিষয়টি ঘটে হরিশ মাঝি এবং তার পরিবারের সদস্যদের লাশের সাথে। তাদের লাশ যখন দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো তাদের মাথাগুলো লাশের সাথে পাওয়া যায়নি। সেই মাথাগুলো গেল কোথায়, সেই বিষয়টি কেউ কোনো বিহিত করতে পারেনি। এরপর সকলেই মিলে মনির মাঝি সহ তাদের পরিবারের সদস্যদের লাশ মাথাবিহীন অবস্থাতেই কবরস্থ করে দেয় এবং হরিশ মাঝি সহ তাদের পরিবারের সদস্যদের লাশও মাথাবিহীন অবস্থায় দাহ করা হয়। রামদাস কবিরাজের লাশ যখন পাওয়া যায় কবরস্থানে, তার মাথাটিও বাকি সব লাশের মাথার মতো একদম অক্ষত ছিল। তবে রামদাস কবিরাজের মাথাটা বাকি লাশগুলোর মতো হারিয়ে যায়নি। আনিস দাদার মুখ থেকে এই সকল বিষয় শুনে আমার সন্দেহ পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে। আমি একদম নিশ্চিত হয়ে যাই ফারুক দাদা এই ঘটনার খুবই বড় একটা অংশ বা বড় একটি রহস্য আমার কাছ থেকে লুকিয়েছেন। তিনি আমাকে একটি বিষয় মিথ্যে বলেছেন যে রামদাস কবিরাজের লাশ তার বাড়িতে পাওয়া গিয়েছিল। এরপর আমি আমার
একটি মুহূর্ত সেখানে দেরি না করে চলে যাই ফারুক দাদার বাড়িতে। তার বাড়িতে গিয়েই আমি তাকে জিজ্ঞেস করি এই ঘটনার এত ভয়ানক একটা অংশ তিনি কেন আমার কাছ থেকে লুকিয়েছেন। আমার এই প্রশ্নের উত্তরে তিনি খুবই সাধারণ একটি উত্তর দিয়ে বলেন, এই বিষয়টি তার বলতে মনে ছিল না, কিন্তু এই বিষয়টি আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। এরপর আমি ফারুক দাদাকে অনুরোধ করতে শুরু করি তিনি আর কি কি বিষয় আমার কাছ থেকে লুকিয়েছেন। বেশ অনেকক্ষণ জোরাজুরি করার পর ফারুক দাদা বলতে শুরু করেন, এই ঘটনাটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা। তুমি বিষয়টি বোঝার চেষ্টা করছো না। আমি চাই না এই ঘটনাটি নিয়ে কোনো প্রকার আলোড়ন সৃষ্টি হোক। আশেপাশের গ্রাম মিলিয়ে আমাদের এই কবরস্থানটি অনেক জনপ্রিয় একটা কবরস্থান। আমি চাই না এই কবরস্থানটি এই ঘটনার জন্য কুখ্যাত হোক। এই জন্যই আমি এই ঘটনাটির বেশ কিছু অংশ তোমার কাছ থেকে লুকিয়েছি। তোমার কাছে আমার অনুরোধ থাকবে এই কবরস্থান বা আমার গ্রামের নাম এই ঘটনাটির মাধ্যমে কোনোভাবেই কেউ যেন জানতে না পারে। এই শর্তেই ঘটনার লুকানো অংশ আমি তোমাকে বলতে পারি। ফারুক দাদা সব কথা শুনে আমি তাকে আশ্বস্ত করি যে গ্রামের নাম এবং কবরস্থানের নাম একদম গোপন থাকবে। এরপর ফারুক দাদা বলতে শুরু করেন, গ্রামবাসীর সকলেই যখন রামদাস কবিরাজের কাছে জিন রিমাস কাইলামের বিষয়টি শুনে আসে, তখন পুরো গ্রামকে এই রিমাস কাইলামের আতঙ্ক গ্রাস করে। সকলে শুধু একটি বিষয়ই ভাবতে থাকে, রামদাস কবিরাজ কিভাবে এই বিপদের সমাধান বের করবেন। যাই হোক, রামদাস কবিরাজের কাছ থেকে রিমাস কাইলামের বিষয়টি শুনে আসার ঠিক একদিন পরের রাতের কথা। আমি ঈশার সালাত আদায় করে রাতের খাবার খেয়ে সবে শুয়েছি। এমন সময় আমার বাড়িতে আসেন আমার উস্তাদ মাসুম মুন্সি। ওনার কাছ থেকেই আমি রুকাইয়ার কাজ শিখেছিলাম। যাই হোক, উনি আমার বাড়িতে এসেই হন্তদন্ত হয়ে আমাকে বলতে শুরু করেন, কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম আমার কিছু কাজের উদ্দেশ্যে। আমি আজ সন্ধ্যাবেলায় সিলেট থেকে ফিরেছি। গ্রামে ফিরেই আমি জানতে পারি এই রিমাস কাইলাম সম্পর্কে। কিছুক্ষণ আগে রামদাস কবিরাজ খবর পাঠান আমাকে তার সাথে দেখা করার জন্য এখনই। তিনি এই বিষয় নিয়ে কিছু পরামর্শ করবেন আমার সাথে। ফারুক, তুমিও চলো আমার সাথে, আমরা তিনজন মিলে দেখি এর কোনো বিহিত করতে পারি কিনা। মাসুম হুজুরের সব কথা শুনে আমরা দুজনেই বেরিয়ে পড়ি রামদাস কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, রামদাস কবিরাজ মাসুম হুজুরের অনেক ভালো একজন বন্ধু ছিলেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন পৌঁছে যাই রামদাস কবিরাজের বাড়িতে। বাড়িতে পৌঁছে রামদাস কবিরাজ আমাদের বসতে দেন তার কক্ষে। আমাদের বসতে দিয়েই রামদাস কবিরাজ বলতে শুরু করেন, আমাদের গ্রামে খুবই ভয়ানক একটি জিন প্রবেশ করেছে। এই রিমাস কাইলাম কোনো সাধারণ জিন না। এই জিনটির ইতিহাস খুবই ভয়ানক। গ্রামবাসীর সকলকে আমি এই রিমাস কাইলামের সম্পূর্ণ তথ্য বলিনি। তারা এমনিতেই অনেক আতঙ্কিত। এর মধ্যে তাদের এই সকল বিষয় বললে তারা আরো ভয় পেয়ে যাবে। প্রায় 400 বছর আগে এই রিমাস কাইলামের জন্ম একজন মানব গর্ভে। ইরানের একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান অসীম ক্ষমতা পাবার লোভে যোগাযোগ স্থাপন করে ইফরিত গোত্রের একজন জিন সম্রাটের সাথে, যার নাম কাইলাম মাসহার। এই কাইলাম মাসহার সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে অসীম ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে হাসিল করে খুবই ভয়ানক একটি কাজ। যখন সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান কাইলাম মাসহারের সাথে যোগাযোগ করে, তখন সে ব্ল্যাক ম্যাজিশিয়ানকে বলে তার একটি কাজ যদি সে করে দিতে পারে তবে সে তাকে অসীম ক্ষমতা দেবে। সেই কাজটি হলো সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীর গর্ভের থেকে কাইলাম মাসহারের সন্তান জন্মগ্রহণ করবে। সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানটি কাইলাম মাসহারের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর কাইলাম মাসহার কালো জাদুর মাধ্যমে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীকে গর্ভবতী করে। এর কিছু মাস পরেই জন্মগ্রহণ করে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্ত্রীর গর্ভ থেকে রিমাস কাইলাম। এখানে মূলত ইফরিত জিন সম্রাট কাইলাম মাসহার তার নিজের ভয়ানক একটি কাজ হাসিল করে। সে শয়তানের কাছে নিজের মর্যাদা বৃদ্ধির লাভে এই রিমাস কাইলামকে একজন মানব গর্ভে জন্মগ্রহণ করায়। তার কাজ হাসিলের পর সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং তার স্ত্রীকে কাইলাম মাসহার মেরে ফেলে। এই রিমাস কাইলাম একটি নরঘাতক জিন, যে শুধু মানুষের মাংস খায়, তবে সে মানুষের মাথার অংশটি খায় না।
কারণ সে যে মানুষগুলোকে মেরে খায় সেই মানুষগুলোর প্রতিটির মাথা সে গিয়ে উপস্থাপন করে কায়লাম মাসারের কাছে। এই হলো কায়লাম মাসারের রিমাস কায়লামের ওপর আদেশ। এরপর সেই প্রতিটি মৃত মানুষের মাথা কায়লাম মাসারকে উপস্থাপন করে শয়তান। এতে করে শয়তান তার উপর খুশি হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। মানুষের মাথাগুলো শয়তানের কাছে গ্রহণযোগ্য হয় এই জন্য যে যেই জিনটি এই মানুষগুলোকে মেরেছে সে জন্মেছে একজন মানব গর্ভ থেকে। এই জন্যই গ্রামে যে কয়টি মৃত্যু হয়েছে তাদের প্রতিটির লাশের মাথা হারিয়ে গিয়েছে। রিমাস কায়লাম সেই মাথাগুলো নিয়ে গিয়েছে। যাই হোক, এই রিমাস কায়লাম ইরানে এভাবে অনেক মানুষকে মেরেছে। তবে এক পর্যায়ে ইরানের একজন পরহেজগার ব্যক্তি একে বন্দী করে। রিমাস কায়লামকে মেরে ফেলার সাধ্য কোনো মানুষের নেই, তবে আমি একটি উপায় বের করেছি। মূলত এই বিষয়টি বলার জন্য মাসুম আমি তোমাকে ডেকেছি। সেই উপায়টি হচ্ছে আমি আমার নিজের শরীরের ওপর মরণ বাণ এবং বন্দির কালো জাদু করব। এরপর আমি সেই রিমাস কায়লামকে আহ্বান করব আমার সাথে মোকাবেলা করার জন্য। খুব স্বাভাবিকভাবেই রিমাস কায়লাম আমাকে মেরে ফেলবে এবং সে যেখানে বসে আমার পুরো দেহ খাবে, আমার দেহ খাওয়া মাত্রই সে সেখানে বন্দী হয়ে যাবে। আর এই বন্দী দশার থেকে কোনো জিন কিংবা কোনো মানুষ শত চেষ্টা করেও কখনোই তাকে ছাড়াতে পারবে না। কিছু বছর পর পর একটি নির্দিষ্ট তিথিতে এই রিমাস কায়লাম নিজের বন্দী দশার থেকে মুক্তি লাভের আশায় চেষ্টা চালাবে। আর যখনই সে মুক্ত হওয়ার চেষ্টা চালাবে সে সময়ই সে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। প্রতিটি চেষ্টায় তার শারীরিক বিভিন্ন ক্ষতি সাধিত হবে। এটি একটি উপায়। ওকে না দমালে ও সবকিছু শেষ করে দেবে। আমি আর বাঁচবই বা কয়দিন? আমার বয়স শেষ। আমার জন্য যদি মানুষের প্রাণ বেঁচে যায় এতেই আমি অনেক খুশি। এই পৃথিবীতে তো মাসুম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তোমাকে শেষ বিদায় জানানোর জন্যই আমি তোমাকে আজ ডেকেছি। আগামীকাল রাতেই আমি এই কাজটি করব। আর তোমাদের দুজনের কাছেই আমার অনুরোধ, এই বিষয়টি গ্রামবাসীর কাউকেই কোনোদিন বলবে না। রামদাস কবিরাজের এসব কথা শোনার পর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। মাসুম হুজুর এবং আমি মিলে তাকে অনেক বোঝাতে চেষ্টা করি যে এভাবে জীবন বিপন্ন করার দরকার নেই। আসুন আমরা সবাই মিলে কোনো উপায় বের করি। কিন্তু রামদাস কবিরাজ আমাদের একটা কথাও শোনেন না। তিনি আমাদেরকে বিদায় করে দেন তার বাড়ি থেকে। এরপর দিন রাতে রামদাস কবিরাজ সেই কাজটি করেন। রামদাসকে মেরে রিমাস কায়লাম সেই কবরস্থানে নিয়ে গিয়ে খেয়েছিল, যার ফলে রিমাস কায়লাম সেখানেই বন্দী হয়ে যায়। এই জন্য গ্রামের এই মৃত্যুর খেলা বন্ধ হয়ে যায়। একটি নির্দিষ্ট তিথিতে যখন রিমাস কায়লাম বন্দী দশার থেকে মুক্তি লাভের চেষ্টা চালায় তখন হয়তো সে দৃশ্যমান হয়। এজন্য হয়তো তুমি তাকে কবরস্থানে দেখেছিলে। এই বলে ফারুক দাদা এই রহস্যময় ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার্স, যদি এই ঘটনায় উল্লেখিত গ্রামটি বা কবরস্থানটি চিনে থাকেন তাহলে আপনার কাছে আমার একটি অনুরোধ, দয়া করে কেউ এই কবরস্থান বা গ্রামের নামটি কোথাও উল্লেখ করবেন না। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসির জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনে করুণ পরিণতি নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে না থাকে তাও জানাবেন। আমাদের হ্যালোইন স্পেশালে আমি একজন দারোয়ান ছিলেন, সুদান দেশের নাগরিক, আর ইন্ডিয়ান দুজন ড্রাইভার থাকতেন। সকলের থাকার ঘরই আলাদা ছিল। তো আমার সাথে বাড়ির সেই দারোয়ানের খুবই ভালো সম্পর্ক ছিল। 2-3 মাস ভালোই যাচ্ছিল। একদিন আমার মালিক রিয়াদ থেকে শীতে বাড়িতে আসবেন বলে জানান আমাকে, এবং সেখানে একটা পার্টি হবে। সৌদিরা শীতে বারবিকিউ করে, লাকড়ি দিয়ে আগুন পোহায় ইত্যাদি করে। তাই 2021-এর দুপুর 12টায় সুদানের সেই দারোয়ান আলী এসে আমাকে বলল, ফরহাদ, তুমি একটু খেজুর বাগানের পাশে যাও, গিয়ে লাকড়ি রাখা আছে ওইখানে, কিছু লাকড়ি আলাদা করো।
যদিও আমার কাজ ছিল ভিন্ন, আমি মূলত মালিকের ব্যবসা ছিল এখানে, তাই দেখাশোনা করতাম। কিন্তু এই বাড়িতে থাকার সুবাদে পার্টি থাকলে সকলেই কাজ করতাম মিলেমিশে। যাই হোক, আমি খেজুর বাগানে গিয়ে প্রথমে বাগানটা ঘুরে দেখি, তারপর হঠাৎ করে দেখি কিছু একটা গাছ থেকে হুট করে পড়ে লাকড়ি নিচে ঢুকে পড়ল। আমি কাছে গিয়ে দেখি একটা সাদা রঙের সাপ। এমন সাপ আমি জীবনেও দেখিনি। ভাবলাম পাশের পাহাড়ে হয়তো বিভিন্ন প্রজাতির সাপের বাস। সাপটা কিছুটা ফুঁসতে ফুঁসতে আমার দিকে এগুতে চায়। আমি একটা হাতে লাঠি নেই, কিছু না ভেবেই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করি। কিছুক্ষণ পর সাপটা অদ্ভুত কিছু শব্দ করে মারা যায়। আমি তেমন গুরুত্ব দেই না, সাপই তো। যাই হোক, দিন শেষে রাতে ঘুমাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। হঠাৎই আমি একটা মন্ত্রমুগ্ধের মতো স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। অদ্ভুত ব্যাপার, খেয়াল করবেন স্বপ্ন আর বাস্তব কিভাবে মিলেমিশে এক হয়ে যায়। আমি স্বপ্ন দেখছি আমার কপেল রিয়াদ থেকে আসছে। বাড়ির নিকটবর্তী জায়গাতে আসার পর ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। উনি কিছু ব্যাগ নিয়ে আসছেন। আলী অর্থাৎ সেই দারোয়ান ফোন দিয়ে বলছে আমাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য। আলী এসে আমার দরজায় নক করছে। আমি ঘুমাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতেই আমার কানে সত্যি সত্যি দরজায় করাঘাতের শব্দ আসে। ফরহাদ, ওঠো ওঠো, ফরহাদ, ফরহাদ, ওঠো ওঠো। তো বলে রাখা ভালো, আলী পড়তো অ্যারাবিয়ান পাঞ্জাবি। আমিও সৌদিতে আসার পর তাই পড়তাম। আমি তাড়াতাড়ি করে গায়ে একটা কাপড় দিয়ে আলীর সাথে গাড়ির কাছে রওনা দেই। তখন আমি বুঝতে পারিনি আমি স্বপ্ন থেকে বাস্তব জগতে প্রবেশ করেছি। স্বপ্নটা এতটাই জীবন্ত ছিল যে আলীর করাঘাতের সাথে মিলেমিশে এক হয়ে যায়। তো আলীর পেছন পেছন আমি হাঁটতে শুরু করি। আনুমানিক 10 মিনিট হাঁটার পর আমি দেখি আমি সত্যিই আমার কপিলের সামনে দাঁড়ানো, কিন্তু আমি গাড়ি দেখছি না। ভাবলাম গাড়ি হয়তো গ্যারেজ কিংবা অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আর তাছাড়া আলীর সাথে বের হওয়ার পর থেকেই আমার চিন্তাভাবনা কেমন যেন একটা মোহগ্রস্ত হয়ে যাচ্ছিল। যাক, দেখতে পেলাম কপিলের হাতে একটা ব্যাগ এবং সাদা বস্তুর মতো কিছু একটা। আমি সালাম দিলাম, সে উত্তর নিল। আমাকে বলল ব্যাগটা নিতে। আমি ব্যাগটা হাতে নিলাম। আমাকে নিষেধ করা হলো, বলল মাথায় নিতে। আমি মাথায় নিলাম। তারপর বলল আমার পেছন পেছন হাঁটো। কপিলের সামনে আলী, পেছনে আমি, মাঝখানে কপিল। আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর হাঁটার পর কপিল দেখি বাড়ির রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকে হাঁটতে লাগলো। আমিও হাঁটতে লাগলাম। 20-22 কদম হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, মালিক, এই দিকে কেন যাচ্ছেন? উনি আমাকে বললেন, কেন, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আমি বললাম না। বলে রাখছি আমি আরবি পারতাম এবং বুঝতাম, কারণ ইংরেজি, আরবি, উর্দু, হিন্দিতে কথা বলার দক্ষতা আমার ছিল। যাক, আমিও ব্যাগটা মাথায় নিয়েই হাঁটছি। ব্যাগটা সম্ভবত 30-35 কিলো হবে, আমার কাছে তাই মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে গেলাম। এরপর আমাকে আদেশ দিল পাহাড়ে উঠতে। অবাক করা ব্যাপার, পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট লাগার কথা। সেই পাহাড় কিনা আমরা 1 মিনিটের মধ্যে উঠে গেলাম। ঠিক তখনই প্রথমবারের মতো আমার হৃদয়টা কেঁপে উঠল, শরীরটা ভারী হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে। চারপাশে শুধু যেই পথ দিয়েই হাঁটি সেখানেই আলো দেখা যায়। তখনই প্রথমবারের মতো আয়াতুল কুরসি পড়ি মনে মনে, কিন্তু লাভ হয়নি। আমি বুঝতে পারি আমি স্বাভাবিক কোথাও নেই। আমার পাশের দুজনও স্বাভাবিক কেউ নয়। এই মরুভূমির উঁচু পাহাড় থেকে নিচে নামবো কিভাবে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু ফিরে যাওয়ার তো কোনো উপায়ও আমার জানা নেই সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া। আমার পা যেন শক্ত হয়ে অবশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন জাগলো, লোকগুলো অস্বাভাবিক হলে আমার মাথায় কি তাহলে? ভাবতেই আলী পেছনের থেকে বলে উঠল, ভয় পাচ্ছ নাকি? সামনে হাঁটো অল্প। আমিও হাঁটতে লাগলাম। একটু হাঁটার পর দেখি অদ্ভুত এক বাড়ি। আমি কোনো দিন চোখে বা অনলাইনে এরকম বাড়ি দেখিনি। কতগুলো আলখেল্লা পরা লোক একসাথে সমবেত হয়েছে, বাচ্চা, বৃদ্ধ, অনেক বয়সের লোক। বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ, মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে। আমি মাথায় ব্যাগ নিয়ে কপিলের দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছি। এইবার দেখি আমার কপিলের চেহারার মানুষটা, এমনকি আলীর চেহারাটাও পাল্টে গিয়েছে। আমাকে আদেশ করা হলো মাথার ব্যাগ নামাতে। আমি নামালাম নিরুপায় হয়ে। একটু সামনে লক্ষ্য করে দেখি একটা ছোট খাটিয়া নিয়ে আসা হয়েছে। অবাক করা ব্যাপার হচ্ছে, অনেকগুলো অপরিচিত মুখ দেখছি আমি। এদের কারো চেহারাই ভয়ঙ্কর ছিল না। আসলে জিনেরা যায়নি আমাকে ভয় দেখাতে। আমি সবাইকে সালাম দিলাম। যাই হোক, একজন বয়স্ক লোক আমার সামনে আসলো। হঠাৎই সকলে ওনাকে দেখে চুপ হয়ে গেল। ওনার নাম ছিল আব্দুল্লাহ সারি। উনি এসে আমাকে সালাম দিয়ে বলল, হে ইনসান, আদমের সন্তান,
তোমার সামনে রাখা ব্যাগটা খুলে দেখো। ব্যাগটা আমি বিসমিল্লাহ বলে খুললাম। খুলে দেখি ফুটফুটে চেহারার 4-5 বছর বয়সী একটি ছেলের লাশ। ওর মাথা থেকে রক্ত ঝরছে, গলায় লাঠির আঘাতের চিহ্ন। আমাকে বলা হলো আমি ওকে চিনতে পেরেছি কিনা। আমি বললাম না, আমি প্রথম দেখলাম। আমাকে জানানো হলো আজ দুপুরে আমি যে সাপটি মেরেছিলাম এটি সেই শিশু। ও দুপুর বেলায় খেজুর বাগানে খেলছিল। আমাকে দেখতে পেয়ে দ্রুত এই সাপের রূপ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলায় আমাকে কামড় দেওয়ার ভঙ্গিতে ভয় দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম, আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইলাম। তখন কিছু জিনেরা বলল, ওকে ক্ষমা করা যাবে না। কেউ আবার বলল, ও আদম সন্তান, বুঝতে পারিনি। এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো ওর গোসল এবং কবরে মাটি দিতে হবে এবং 7 রাত ওর কবরে এসে একটা গাছে পানি দিতে হবে এবং ওর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে। তাহলেই আমার সেই রাতের পুরো ঘটনাটা আমার চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে। একটা ভয়ানক অন্ধকার রাত, নির্জন এলাকা, নিষ্প্রাণ বাড়িটা খাঁ খাঁ করছিল। তারপর সেই কন্ট্রাক্টরের মৃতদেহ, না না জানি সেটা কে ছিল। একটুর জন্য আমরা সত্যিই সেই রাতে বেঁচে গিয়েছিলাম। তা না হলে যে কি হতো, হয়তো সবাইকে সেই কন্ডাক্টরের সাথেই প্রাণ হারাতে হতো। অশরীরী পিশাচ, দানব, প্রেত, চুড়েলের গল্প অনেক শুনেছি মা দাদির মুখে, কিন্তু জীবনের মধ্যাহ্নে এসে এইভাবে তার সম্মুখীন হব তা কল্পনাও করতে পারিনি। সেই বিভৎস পিশাচটা যখন একটা একটা করে জানালার শিকগুলো কামড়ে ভাঙার চেষ্টা করছিল, তখন আতঙ্কে মনে হচ্ছিল যেন বুকের পাঁজরের হাড়গুলো এক এক করে ভেঙে যাচ্ছে। সত্যি বলতে বাইরে চাঁদের আলোয় চকচক করা করাতের মতো দাঁতগুলোর সাথে জানালার রডের ক্রমশ ঘর্ষণ, উক্ত বিকট যান্ত্রব শব্দও তখন কানে প্রায় আসছিলই না। সমগ্র শরীর ও মস্তিষ্ক যেন তখন একটা মায়ার ঘোরে চলে গিয়েছিল। হুঁশটা ফিরেছিল একটি আতঙ্কিত অথচ গম্ভীর কণ্ঠস্বরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের রাজস্থানের কুলধারা গ্রামের ঘটনার তো মনে আছে নিশ্চয়ই, কিভাবে সে অশরীরী পুরোটা চা বিক্রি করছিল রাস্তার পাশে। আজও আপনাদের জন্য আবারও রাজস্থানের একটি ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা নিয়ে এসেছি। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক পরিচিত ভাই নরেন্দ্র সিংহের কাছ থেকে সংগ্রহ করা। এই বিভৎস ঘটনাটি তার জীবনের একটি কালো অধ্যায়। নরেন্দ্র ভাই বর্তমানে সৌদি আরবে একটি কোম্পানিতে সুপারভাইজার। নরেন্দ্র ভাইয়ের সাথে মাস 6 হলো আলাপ হয়েছে। কথা সূত্রে জানতে পারি ওনার পূর্বপুরুষেরা রাজস্থানী ছিলেন, তাই খুব আগ্রহ নিয়ে প্রায়শই ওনাকে জিজ্ঞেস করতাম রাজস্থানের কোনো ভৌতিক ঘটনা উনি জানেন কিনা বলতে। সেরকমই একদিন বারবার ওনাকে বলার পর শেষমেশ উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন। আমি তখন পরিবারের সাথে ইন্দোরে থাকতাম। একদিন সপরিবারে জয়পুরে বেড়াতে যাওয়ার একটি প্রোগ্রাম করি। ছেলেটি অনেক দিন ধরে জোর করছিল রাজস্থান বেরিয়ে যাবার, তাই শেষমেশ তাকে জয়পুরে নিয়ে যেতে রাজি হই। পরিকল্পনা মতো আমার স্ত্রী রিমা এবং ছেলে রাজেশের সঙ্গে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা 1 সপ্তাহের মধ্যে পুরো জয়পুর, উদয়পুর ঘুরে দেখে ফেলেছিলাম, কিন্তু তখনও আমাদের আরো 2-3 ভ্যাকেশন বাকি ছিল। তাই আমি ভাবলাম যে আজমির শরীফও ঘুরে এলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সেই মতো বেরিয়ে পড়ি। যেহেতু আমাদের পরিকল্পনাটি হঠাৎ করেই হয়েছিল, তাই তাড়াহুড়ো করে বাসের সাপোর্ট নিই। গাড়ি ভাড়া করার সময় ছিল না। বাসে উঠে দেখি যাত্রী অনেক বেশি, বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা ছিল বেশি। আমাদের মতো শুধু একটাই পরিবার ছিল। বাস স্ট্যান্ডে প্রচুর ভিড়। আসলে জয়সালমীর সহ বিভিন্ন জায়গায় যাওয়ার রাতের শেষ বাস এক এক করে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। রাজেশ জানালার পাশে বসে বাস স্ট্যান্ডের দোকানপাট, লোকজনের ভিড় দেখছিল। একে একে সব বাস বেরিয়ে গেলেও আমাদের বাসের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ছাড়তে দেরি হচ্ছিল। এখন সমগ্র বাস স্ট্যান্ডটা সম্পূর্ণ ফাঁকা। এমন সময় হঠাৎই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়া বাসটাকে ছুঁয়ে চলে যায়। ঠান্ডার পরিমাণ এত বেশি ছিল যে রাজেশ অস্বস্তিতে তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে কাঁদতে থাকে। ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক হলেও গুরুত্ব দেয়নি।
তখন শীতকাল প্রায় শেষের দিকে, তাই এতটা ঠান্ডা হওয়া মোটেও স্বাভাবিক ছিল না। শেষে প্রায় রাত 10টা নাগাদ বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা তিনজনই আমাদের সিটে বসে শান্তভাবে শুয়ে পড়ি, যদিও আমি এবং রিমা কেন জানি না একটু অস্বস্তি বোধ করছিলাম। ওপর থেকে সেই ধড়ধড়ে বাস চালকের ঝড়ের গতিতে বাস চালানো রীতিমতো ঝাঁকিয়ে তুলেছিল। সম্ভবত গন্তব্যে পৌঁছানোর জন্য খুব তাড়া ছিল কিনা কে জানে। ভেতর থেকে ভয় পাচ্ছিলাম গতির চোটে না কোথাও ধাক্কা মেরে ফেলে। অন্ধকার হওয়ার কারণে হোক বা নিস্তব্ধ নির্জনতা, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সামনের সিটের পরের রোতে বসেছিলাম, তাই বাসের ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের রাস্তাটা স্পষ্টই দেখা যাচ্ছিল। কুয়াশা জড়ানো ঘন ধোয়ার মতো বলয় রাস্তার কালো পিচটা তার বুক চিরে চলে গেছে। এমন সময় হঠাৎই দূরে দুটো টিমটিমে লাল লাইট দেখতে পেলাম। বাসটা খানিকটা কাছাকাছি যেতে বুঝতে পারলাম সামনে আচমকাই একটা ছোট্ট গাড়ি চলে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই, এতক্ষণ গাড়িটা খুব ধীর গতিতে চলছিল, অথচ আমাদের বাস সেটিকে ওভারটেক করতে যাবে এমন সময় হঠাৎই কেন জানি না গাড়িটা আমাদের বাসের সঙ্গে রীতিমতো রেশারেশি করে চলা শুরু করলো। গাড়িটার সাথে পাল্লা দিয়ে বাসটা কোনোভাবেই এগোতে পারছিল না। বাস ড্রাইভারটি সেই গাড়িটিকে টেক্কা দেওয়ার জন্য ক্রমশ বাসের স্পিড আরো বাড়াচ্ছিল, কিন্তু কোনো নাগাল পাচ্ছিল না। এদিকে কিছু প্রবীণ যাত্রী চালককে বারবার বাসের গতি কমানোর জন্য অনুরোধ করছিলেন। এর ফলে ড্রাইভার কিছু সময়ের জন্য বাসের গতি কমাতেই সামনে ছোট একটা গাড়ি আচমকাই অন্ধকার কুয়াশায় হারিয়ে যায়। আর দেখা যায় না। কিছুক্ষণ পর ড্রাইভার আবারও বাসের গতি বাড়িয়ে দিল। কি হচ্ছে সব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ পুনরায় বাসের গতি কমাতে ড্রাইভারকে অনুরোধ করলেন, কিন্তু এবারে বাধার সত্ত্বেও ড্রাইভার বাসের গতি আর কমালো না, উপরন্ত বাসের গতি আরো বাড়িয়ে দিল। এদিকে কন্ডাক্টর গম্ভীর স্বরে বলে উঠল, চাচাজি, ড্রাইভার যা করছে ঠিকই করছে। এই এলাকাটা ভালো না, একে তো আমরা দেরি করে এসেছি, আর এই জায়গায় অনেক বিপদ, তাই যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই মঙ্গল। কন্ডাক্টরের কথা শুনে কয়েকজন একটু বেশি ঘাবড়ে ঠিক আছে বলে চুপ করে বাসে বসে রইল। বিশ্বাস করো, তখন পর্যন্ত কোনো অতি প্রাকৃতিক অলৌকিক কিছুর কল্পনাও করতে পারিনি মনে মনে। শুধু একটাই কথা ভাবছিলাম যে শুনশান মরুভূমিতে হয়তো চোর ডাকাতের আনাগোনা আছে, বাস আটকে ছিনতাই করে, তাই কন্ডাক্টর ভয় পাচ্ছে। বাসটি প্রচন্ড গতিতে চলছিল। এমন সময় হঠাৎই সামনে কালো কুয়াশার বলয় দেখে ড্রাইভার আচমকাই সজোরে ব্রেক মারে। আমরা সবাই হুড়মুড়িয়ে সিটে গিয়ে ধাক্কা খাই। কি হলো ড্রাইভার সাহেব, মারবে টারবে নাকি? গাড়িতে এতজন বয়স্ক মানুষ আছে, তাদের কথা তো একটু ভাববে, তাই না? আমি সামনের সিটে আঘাত পেয়ে মাথাটা ধরে চেঁচিয়ে উঠলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে বেশ আশ্চর্য হলাম। দেখি কন্ডাক্টর বিস্ফারিত চোখে বাসের ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে জড়িয়ে আসা গলায় চিৎকার করে উঠল, কোহরা, কালো কোহরা। এর মধ্যে যাওয়া ঠিক হবে না। আমাদের আজ ফিরে গেলেই মঙ্গল। প্রাণ থাকলে কাল যে যার গন্তব্যে ফিরে যেতে পারবো। আমি দৃঢ় গম্ভীর স্বরে চেঁচিয়ে উঠলাম, কি যা তা আবোল তাবোল বলছো? মাঝরাতে কি নেশা ভাঙ করেছো নাকি? এখন এতটা রাস্তা এসে সামান্য কুয়াশা দেখে ভয় পেয়ে ফিরে যেতে হবে? পাগল নাকি? চোর ডাকাতের ভয় আছে কি সামনে? নেই তো, তাহলে কিসের ভয়? চলো চলো, বেশি পায়ে তাড়া করো না। এই যে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি স্টার্ট দিন। সব আমার কড়া গলার স্বর শুনে রাজেশ রিমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসেছিল। কন্ডাক্টর ভয়ে থতমত খেয়ে কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে একজন বয়স্ক যাত্রী কাশতে কাশতে বলে উঠলেন, দেখো বেটাজি, কন্ডাক্টরের ভয় পাবার যথেষ্ট কারণ আছে। আমিও এই কালো কুয়াশার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, আজ তা চাক্ষুষ দেখলাম। কালো কুয়াশাটি এই অঞ্চলে বহু বছর পর পর এক আধবার দেখা যায়, আর সেই সময় কেউ এটাকে ভেদ করে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি একটু বিরক্তির স্বরে বুড়োটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, থামুন, আপনাদের জন্যই এই সমস্ত কাল্পনিক গল্প ফুলে ফেঁপে সত্যির কলাগাছ হয়ে ওঠে। দেখলাম এবার ড্রাইভারও আমার কথায় সায় দিল এবং বাস স্টার্ট দেওয়ার সাথে সাথেই কন্ডাক্টর সহ বাসের বেশ কয়েকজন যাত্রী জোরে জোরে নিজ নিজ ইষ্ট দেবতার নাম নিতে লাগলো। বাসটি সেই ঘন কালো কুয়াশার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই হঠাৎই কেমন আবারও সেই হাড় কাঁপুনি ঠান্ডাটা অনুভব করতে পারলাম।
এমন একটা গা ছমছমে নিস্তব্ধ এলাকা, হেডলাইটের আলোয় কালো পিচের রাস্তা ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় হঠাৎই দেখলাম সেই ছোট্ট গাড়িটাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের বাস এবারে গাড়িটাকে ওভারটেক করে চলে যেতে পারে। তবে যাওয়ার সময় সাইডের জানালা দিয়ে দৃশ্যটা কয়েক মুহূর্ত চোখে পড়েছিল। দেখি অদ্ভুতভাবে গাড়িটা একা একাই চলছিল, ড্রাইভিং সিটে ড্রাইভার নেই। সেদিনের সেই দৃশ্যটাকে ঘন কালো কুয়াশায় ভুল দেখেছি মনে করলেও পরবর্তীতে যা ঘটে তারপর বিশ্বাস করতে বাধ্য হই। বেশ কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা হঠাৎই বিকট শব্দে শোঁ শোঁ করতে করতে ভারসাম্য হারিয়ে একটু এগিয়ে গিয়ে থেমে যায়। আমরা সবাই আবারও আতঙ্কিত অবস্থায় চমকে উঠি। হঠাৎ কি হলো আবার? বাস থেকে নামতে নামতে দেখতে পাই পাশে একটি ভাঙাচোরা বিশ্রাম ঘর। একেই এমন এক নির্জন বিপজ্জনক এলাকা, তার উপর বাস স্টপেজের অবস্থাটা এতটাই ভয়ানক বিভৎস ছিল যে কেউ দেখলে ভয় পাবে। বাসের আলোয় চারিদিকে হালকা কালচে লাল ছিটেফোঁটার দাগ, কিছু হাড় গোড়ো পড়ে আছে, হয়তো কোনো জন্তু জানোয়ারের। দেখেই মনে হচ্ছিল বহু বছর এই বাস স্টপ এবং এই বিশ্রাম ঘরটি অব্যবহৃত। ড্রাইভার টর্চ জ্বালিয়ে বাস থেকে নেমে দেখতে গেল যে আসলে ব্যাপার কি, বাসের ঠিক কি হয়েছে। কিছুক্ষণ পর সে জানায় যে বাসের সামনের দুটি চাকাই পাংচার হয়ে গেছে, এদিকে অতিরিক্ত চাকাও নেই যাতে মেরামত করা যায়। এখন কি করা উচিত সবাই ভাবছিলাম। রাজেশ বাসের সেই ঝাঁকুনিতে আবারও উঠে পড়ে, রিমাকে জড়িয়ে ধরে বসে থাকে। চারিদিকে বালুকাময় ধুধু মরুপ্রান্ত, অচেনা জায়গা, ঘন কালো রাত, বন্য প্রাণীর ভয়ও আছে। বাস এভাবে নষ্ট হয়ে যাওয়ায় সবাই হুঁশ হারিয়ে ফেলেছিল। এখন কি করা যায় কেউই কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎই কন্ডাক্টর একটু দূরে একটা কালো আলো দেখতে পেয়ে বিস্ময়ে বলে ওঠে, ওখানে একটা আলো দেখা যাচ্ছে না? হয়তো কোনো একটা গ্রাম হবে, চলুন আমরা সবাই সেখানে যাই, হয়তো আমরা রাতের জন্য নিরাপদ জায়গা খুঁজে পাবো। কন্ডাক্টরের কথায় সবাই একমত হই। এরপর সবাই যে যার জিনিসপত্র তুলে সেই আলোর দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে সবাই সেই আলোর কাছে পৌঁছালাম। সেখানে পৌঁছে দেখি একটি বড় সড়ো একচালা ছাউনি বিশিষ্ট ঘর না বলে একটা লম্বা গোডাউন বলা চলে। মৃদু আলোটা জানালার ভেতর থেকে আসছিল। সবাই দরজার বাইরে দাঁড়ালাম। ড্রাইভার সাহস করে দরজায় কড়া নাড়তে বিকট কর্কশ শব্দে হঠাৎই দরজাটা হাঁট করে খুলে গেল এবং একজন খুবই বয়স্ক মানুষ ভেতর থেকে বেরিয়ে এলেন। পেছন থেকে আসা লণ্ঠনের মৃদু আলোয় দেখতে পাই মাথায় একটি বড় সড়ো পাগড়ি, গলায় পুরনো দিনের অলংকার, কানে দুটো কুণ্ডলি, কুর্তার ওপর জড়িগুলো সেই অন্ধকারেও চকচক করছে, কোমরে রাজস্থানী কোমরবন্ধ, পায়ে সেকেলের উটের চামড়ার তৈরি জুতো এবং হাতে একটি বড় মোটা বালা। তাকে এবং তার পোশাক আশাক দেখে খুবই অদ্ভুত লাগছিল। খানিক বাদে কন্ডাক্টর সাহস করে বলল, তাওসা, বাস পাংচার হয়ে গেছে। আমরা সবাই খুব কৃতজ্ঞ হতাম যদি আপনি ছাউনিতে আজকে রাতটা কাটানোর জন্য একটু জায়গা দিতেন। কয়েক মুহূর্ত চুপচাপ থেকে একটি মাঝখাই কণ্ঠস্বর ধীরে ধীরে বলে উঠল, ভয় পাওয়ার দরকার নেই। ভুলে যাওয়া যাত্রীদের সাহায্য করার জন্য আমি এই পান্থশালা তৈরি করেছি। আমি চৌধুরী সুমের সিং এবং আমার পরিবার ধন্য এখানে আসা যাত্রীদের দেখাশোনা করি। আপনারা সবাই ভিতরে আসুন। আমরা শুনে অবাক হয়ে যাই। ভালো করে এদিক ওদিক দেখে বুঝতে পারি, হ্যাঁ ঠিকই, দেখে মনে হচ্ছে পুরনো দিনের একটি পান্থশালা, যেখানে আগের দিনে দূরপাল্লার যাত্রীরা রাত্রি কাটানোর জন্য অল্প কিছু টাকার বিনিময়ে থাকার সুযোগ পেত। কিন্তু এর প্রচলন তো ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে শেষ হয়ে গেছে। এত বছর পর তা কি করে সম্ভব? এখন তো লজ, হোটেল এসবই প্রচলিত। পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললাম, ধুর, এই বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, আর না হলে দুটো পয়সার আশায় এরকম আষাঢ়ে গল্প শোনাচ্ছে। মনের মধ্যে সব বলছিলাম, এমন সময় হঠাৎই বুড়োটার দিকে চোখ পড়তে আতঙ্কে আঁতকে উঠি। বুড়োটা কটকট করে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কন্ডাক্টর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে ধন্যবাদ তাওসা, অনেক ধন্যবাদ। আপনি এই অজানা জায়গায় আমাদের যে সাহায্যটা করতে রাজি হয়েছেন তা সত্যি অভাবনীয়। বুড়োটা আবারও বলে উঠল, ধন্যবাদের কোনো ব্যাপার নেই, এটা আমার কর্তব্য। আপনারা মূল্য দেবেন, থাকবেন, আমার দুটো পয়সা হবে, আমি খুব খুশি। এখানে জল ভর্তি একটি পাত্র রাখা আছে, আর ওই যে আলমারি দেখছেন, ওখানে কিছু মুড়ি মুড়কিও আছে, খিদে পেলে খেতে পারেন। ও, বাইরে প্রাকৃতিক কর্ম যা করার তা এখনই করে নেবেন। খবরদার, রাত 12টার পর কেউ বের হবেন না, আর আমি কাউকে বের হতে দেবও না, এবং কেউ কারণ জিজ্ঞেস করবেন না। প্রত্যেকের নিজস্ব ঘড়ি আছে নিশ্চয়ই, সময় অনুযায়ী কাজ সেরে শুয়ে পড়ুন। এখানে থাকুন, কম্বল সব বিছিয়ে নিন।
আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো বুড়োটার নির্দেশ অনুযায়ী যে যার কাজ সেরে কম্বল নিয়ে শুয়ে পড়লাম। যেহেতু আমার কাছে ঢেকে রাখার জন্য একটি বড় কম্বল ছিল, তাই আমি রাজেশকে আমার সাথে শুতে নিলাম এবং আমার স্ত্রী তার শাল গায়ে দিয়ে পাশের মহিলার সাথে শুয়ে পড়ল। রাত তখন কয়টা বাজে ঠিক খেয়াল নেই। আমার কেন জানি না ঘুম আসছিল না। হঠাৎই দেখলাম কন্ডাক্টর কি জানি বোধহয় বিড়ি খাওয়ার জন্য উঠে বাইরে যেতে লাগলো। বুড়োটা দরজার পাশেই বসেছিল। কন্ডাক্টরকে দেখে বিস্মৃত কণ্ঠে চিৎকার করে তাকে বাধা দিতে গেল, কিন্তু কন্ডাক্টর তার কোনো কথাই শুনল না। দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে বুড়োটা হাহুতাশ করতে করতে দরজাটা সজোরে লাগিয়ে কড়া লাগিয়ে দেয়। ড্রাইভারটি বলে ওঠে, আরে আরে, ও বাইরে আছে। তখন বুড়োটা ধীর গম্ভীর স্বরে বলে, ওর অদৃষ্টকে টেনে নিয়ে গেছে, ও আর ফিরবে না। খবরদার কেউ বেরোবেন না, বেরোলে আপনারাও আর ফিরে আসতে পারবেন না। সবাই তখন জেগে উঠে ভয়ে জড়সড় হয়ে চুপচাপ বসে আছি। বাইরে প্রবল হাওয়া বইছে। কিছুক্ষণ পর বাইরে থেকে হঠাৎই কান ফাটানো খুব ভয়ঙ্কর বাজে পৈশাচিক চিৎকার ও হাসি ভেসে আসতে লাগলো। সেই সঙ্গে কন্ডাক্টরের করুণ আর্তনাদ শোনা গেল। সেই চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। ড্রাইভার কিছু লোক কন্ডাক্টরকে সাহায্য করার জন্য বের হতে চাইলে বুড়োটা বাধা দেয় এবং আতঙ্কিত স্বরে বলে ওঠে, সবাই যদি চলে যান তাহলে সর্বনাশ হবে। যদি সেই শয়তান ভেতরে চলে আসে তাহলে কেউ বাঁচবেন না। এমন সময় জানালার রেলিংয়ে একটা বিভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে শির দ্বারা দিয়ে বরফের স্রোত বয়ে যায়। রাজেশ চিৎকার করে তার মাকে জড়িয়ে ধরে। আমরা সবাই কাঠ হয়ে সেই দৃশ্য দেখতে থাকি। দেখে একটি বিভৎস লোমশযুক্ত কালো হাত কন্ডাক্টরের নিথর রক্তাক্ত দেহটা শূন্যে ঝুলিয়ে ধরে, মুখটা বিশ্রীভাবে ছেঁড়া কাটা, রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে এবং ঘরের ভেতরে এসে পড়ছে সেই রক্ত। কয়েক মুহূর্ত খালি কিছু শব্দ, কিছু আওয়াজ। আগুনের মতো চোখগুলোর দিকে তাকানো যায় না এবং সে যে শব্দগুলো করছে সেগুলো শোনাও যায় না। খানিক বাদে খেয়াল করি সেই পৈশাচিক গর্জন ধীরে ধীরে ধূসর মরুভূমিতে মিলিয়ে যায়, কিন্তু আর চোখ খোলার সাহস হয়নি। সেইভাবেই কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। সকালে উষ্ণ রোদের ছোঁয়ায় ঘুম ভাঙতে সেখানকার দৃশ্য দেখে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। কোথায় সেই পান্থশালা? আমরা সবাই বালির ওপর শুয়ে আছি। আমাদের জিনিসপত্র সব সেই পাশেই পড়ে আছে। কয়েক হাত দূরে একটি সমাধি লক্ষ্য করলাম। আমাদের কারুর চোখই বিশ্বাস করতে পারছিল না। তার উপরে চৌধুরী সুমের সিং এবং ধন্য সিং লেখা ছিল। তার মানে গতরাতে যা ঘটেছে সবই স্বপ্ন নাকি বাস্তব? আর সেই কন্ডাক্টরই বা কোথায়? এমন সময় একজন রাখাল তার ভেড়ার পাল নিয়ে সেদিকে যাচ্ছিল। আমরা তাকে পুরো ব্যাপারটা বলতে সে বলে, বাবা সায়ের মুখে শুনেছি বহু বছর আগে এখানে একটা পান্থশালা ছিল, যেটার দেখাশোনা করত ওই চৌধুরী সুমের সিং এবং তার স্ত্রী ধন্য। লোকে বলে তাদের দুজনেরই মৃত্যুর পর আজও তাদের আত্মা বিপদগামী পথিককে সাহায্য করতে আসে। এই এলাকায় অনেক অশুভ আত্মা বাস করে যারা মানুষকে হত্যা করে, কিন্তু সুমের সিং এবং তার স্ত্রী ভালো আত্মা, তাই তারা লোকদের সাহায্য করতে আসে। এই সব বলে রাখাল চলে গেলে আমরা সবাই হাঁ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। তারপর সবাই মিলে জিনিসপত্র তুলে বাসের দিকে এগোলাম। সেখানে এসে দেখি কন্ডাক্টরের বিভৎস কাটা ছেঁড়া আধ খাওয়া মৃতদেহটা বাসের কাছে পড়ে আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটি বাস আসলে আমরা সবাই তাতে উঠে পড়ি এবং নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দেই। আজও নিজে নিজেই মনে মনে লড়াই করি, সত্যি কি সেদিন যা ঘটেছিল তা কল্পনা আর কোনো জঙ্গলি জানোয়ারের কাজ, নাকি কোনো ভয়ঙ্কর বিভৎস পিশাচের মায়াজাল। তখন সন্ধ্যে 7টা ছুঁই ছুঁই। আমি আমার বন্ধু শহরে ফিরছিলাম সিএনজি করে। টাউন হল এসে আমরা নামলাম। সিএনজি চালক কামাল ভাই আমাদের সাথেই নামলেন। ওনার মুখে একটা গামছা জড়ানো। ওনার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা চায়ের দোকানে বসলাম। কামাল ভাই আমাদের সাথে বসলেন। আমার বন্ধু আমার জন্য আর কামাল ভাইয়ের জন্য চায়ের অর্ডার দিয়ে এসে বসে পড়লো আমাদের পাশে। আমি আমার পকেটে থাকা সিগারেটের প্যাকেট বের করে আমার বন্ধুকে একটা দিলাম আর নিজে একটা নিলাম। সিগারেটে আগুন দিয়ে আমরা দুজন মিলে সিগারেট খাচ্ছি। এমন সময়ে চা চলে এলো। চা এবং সিগারেট অর্ধেক হতেই আমার বন্ধু কামাল ভাইয়ের দিকে সিগারেটটা এগিয়ে দিতেই উনি ভয়ে আমার বন্ধুর হাতে একটা জোরে চড় দিয়ে সিগারেটটা ফেলে দেন। না না ভাই, আমাকে দেবেন না, এই জিনিস আমাকে দেবেন না। আমিও আমার বন্ধু অবাক হয়ে যায় কামাল ভাইয়ের এমন কাণ্ড দেখে। একটা সিগারেট সাধলাম আর এমন একটা আচরণ পেলাম। কামাল ভাইকে শান্ত করে পাশে বসলাম আমি। উনি আমাকে বললেন, ভাইজান, আসার পথে আপনাদের দুজনের আলাপ আমি শুনেছি, এই জন্যই আমিও এখানে এসে বসলাম আপনাদের সাথে চা খেতে। কিছু কথা ছিল, বলবো কি?
আমি বললাম, হ্যাঁ ভাই বলেন। এরপর কামাল ভাই বলতে শুরু করলেন ওনার জীবনের এক আশ্চর্য ভয়ানক অধ্যায়, যা শোনার পর আমি কেন, যে কেউ সিগারেট খাবার আগে অন্তত একবার হলেও ভাববেন। ওর খোদার কাজের গতি বাড়ানো হয়। হুজুরের কথা মতো উপস্থিত ব্যক্তিবর্গদের সাথে আমরা জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে আমার আব্বুর লাশ খাটিয়াতে ওঠানো হয়। এর মাঝে কয়েকজন আত্মীয় পরিজন চলে আসেন। অবশেষে আমরা আমার আব্বুর লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেই। আমি, চাচাতো 2 ভাই আব্বুর খাটিয়ায় কাঁধ দেবার জন্য তুলতে গিয়ে দেখি আব্বুর লাশ থেকে ধোঁয়া বের হচ্ছে, ঠিক যেমন ধোঁয়া রান্না বান্না বা অন্য যে কোনো কিছু বা সিগারেটের ধোঁয়াও যেরকম হয়, একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেরকম একটা ধোঁয়ার কথা লিখেছেন সাবিত। আমি সেটাই যেভাবে লিখেছি আমি সেভাবেই পড়ছি আসলে, যে সিগারেটের ধোঁয়া বের হয়, সিগারেটের বোটকা একটা গন্ধে চারপাশ যেন ভারী হয়ে ওঠে। লাশের কাফন খুলে যাওয়া আমরা সেটা দেখি এবং কেউ কল্পনাও করতে পারবে না। কাফন ভর্তি লাশের ভেতর থেকে কেমন যেন অনেক আবর্জনা বের হয়ে আসে। এভাবে কেউ কোনো শত্রুতার জের ধরে, মানে আমি যেটা বলছি যে আচ্ছা সাবিত যেভাবে বলছে, আমি লিসেনারদের সাথে এই কথাটা আসলে শেয়ার করতেই চাই যে সাবিত যেভাবে বলছে এটা একটু অস্বাভাবিক, কিন্তু এটা বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম। আপনারাই এটা কমেন্ট করে জানাতে পারেন যে লাশের কাফন খুলে দেখি সেখানে কেউ কল্পনাও করতে পারবে না কাফন ভর্তি লাশের চারপাশে সিগারেটের ফিল্টারে ভরে গেছে। আমরা ভাবলাম কেউ হয়তো শত্রুতার জের ধরে এমন জঘন্য কাজ করেছে। হুজুরের সাথে মিলে আব্বুর লাশটাকে আমরা গোসল করতে যাই। আব্বুর হাত আর চেহারাও যেন খসে যাচ্ছিল। এবার গোসল করিয়ে দ্রুত লাশ খাটিয়ায় তুলে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয়। অনেকটা পথ হেঁটে যেতে যেতে প্রায় সন্ধে নেমে যায়। এদিকে এতক্ষণ কাঁধে লাশ বহন করার ফলে লাশের ভার যেন বেড়েই চলেছিল। আমার সাথে আমার খালাতো ভাই কাঁধ বদল করেন। সন্ধে নামতে এক আজব কাহিনী খেয়াল করলাম আমরা। লাশের গায়ে গোলাপ জল দেওয়া, আশেপাশে আকরবাতিও জ্বলছে, কিন্তু খাটিয়া চারপাশে কেমন যেন বাজে সিগারেটের গন্ধ। এদিকে গলে গলে লাশ থেকে টপ টপ করে রস বেরিয়ে যাচ্ছিল। আমার এক চাচাতো ভাই খাটিয়ার কাঁধ ছেড়ে বমি করে ফেলল। অন্য এক ভাই খাটিয়া ধরে দ্রুত লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। দাফনের পর আমরা 10-15 মিনিট কবরের সামনেই বসেছিলাম। কুয়াশাময় সন্ধ্যায় যেন কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে মনে হচ্ছিল। সিগারেটের গন্ধে আমার মাথা যেন ঘুরছিল। হুজুরের ধাক্কাতে আমি যেন এই জগতে ফিরি। হুজুর আমাকে কিছু না বলেই সেখান থেকে তুলে নিয়ে আসেন। কামাল, তোমার আব্বুর জন্য আমরা সবাই দোয়া করি, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, সেটা কি তুমি জানো? আজকের এই ঘটনাগুলো কি তুমি স্বাভাবিক মনে করো? কিছু একটা আছে যা আমরা কেউ বুঝতে পারছি না। সাবধানে থেকো আর মা বোনদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এরপর আমি হুজুরের সাথেই বাসায় ফিরি। বাসায় ফিরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু আর আমার বোন কাঁদছেন। আমি ওনাদের কিছু না বলেই সিগারেটের প্যাকেট হাতে বারান্দায় চলে আসি। বারান্দায় বসে সিগারেট ধরিয়ে টান দিতেই আমার মাথা ঘুরে গেল। আমি কি খাচ্ছি? আমি আগে থেকে সিগারেট খাই এমন তো হয় না। সিগারেটটা ফেলে দিলাম, চলে এলাম ঘরে। ঘরে এসে আমি ধাক্কা খেলাম, দেখলাম আমার আব্বু আমার বিছানায় শুয়ে আছেন সিগারেট হাতে। আমাকে বলছেন, কিরে খাবি, নে খা। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসি, আমার আম্মুর ঘরে চলে যাই। আম্মু আর আমার বোনকে সেদিন আমি সবকিছু বলিনি, হতে পারে সেগুলো আমার মনের ভুল। সেদিনের পর থেকে আমার জীবনটাও যেন বদলে গেল। সারা রাত নিশাচরের মতো জেগে থাকি, কিন্তু কেন সেটাও জানি না। সারাদিনে মাত্র 2-3 ঘন্টা ঘুমাই, কিন্তু খুবই পাতলা ঘুম। জেগে থাকি, নিজের অজান্তে সিগারেটের প্যাকেটে হাত চলে যায়। একের পর এক সিগারেট খেতেই থাকি। হাজার হাজার আওয়াজ পাই কানে। রাতের বেলা ছায়ার পর ছায়া দেখি। ওরা মনে হয় আমাকে কিছু বলতে চায়। আর আম্মুকে আমি সব জানালে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার আমার সব কথা শুনে স্মোক করা থেকে দূরে থাকার জন্য রিহ্যাবে থাকার পরামর্শ দেন। যথারীতি আমি রিহ্যাবে ভর্তি হই। রিহ্যাবে ভর্তি হয়েই ভেবেছিলাম এখান থেকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরব, কিন্তু কে জানতো আমার জায়গা রিহ্যাবেও হবে না। রিহ্যাবে আমি ছিলাম মাত্র 3 রাত। কেন রিহ্যাব থেকে আমাকে বের করে দেয়া হয়েছে জানেন? বলছি। রিহ্যাবের প্রথম রাতে খাবারের পর ওনারা আমাকে মেডিসিন খেতে দিয়েছিলেন। মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার নাকে প্রচন্ড পরিমাণ সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমি দরজা দিয়ে বের হয়ে দেখি নিস্তলার গার্ড সিগারেট খাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে সিগারেট কেড়ে নিতে যাই। এদিকে আমার দৌড়ানোর শব্দ শুনে কর্তৃপক্ষ আমাকে ধরতে এগিয়ে আসে। আমি গার্ডের হাতে কামড় বসিয়ে দেই সিগারেট নেবার জন্য। এরপর আমার মুখ থেকে গার্ডের হাত ছাড়িয়ে ওনারা আমাকে আমার ঘরে এনে বেঁধে ফেলেন। ওনাদের ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেন। উনি আমাদের কিছু একটা ইনজেকশন দিয়ে স্ট্যাবল করেন আর কর্তৃপক্ষকে বলেন, সিগারেট স্মোকার তো এতটা ভায়োলেন্ট হয় না, এর কি সমস্যা বুঝতে পারছি না, ওকে মানসিক রোগী বলেও মনে হচ্ছে। ডাক্তারের সব কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। পরের দিন সকালে আমার আম্মু আর আমার বোনকে খবর দেওয়া হয় আমার অবস্থা বর্ণনা করার জন্য।
আমার আম্মুর কান্না আমি সেদিন সহ্যই করতে পারছিলাম না। রিহাবের দ্বিতীয় রাত। খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম আমি। মধ্যরাতে ঘুম ভাঙল কাশির জন্য। উঠে দেখি রুমে সিগারেটের ধোঁয়ার কুয়াশায় ভরে গেছে। আমার রুমের মেঝেতে অসংখ্য ইঁদুর আর টিকটিকি মরে পড়ে আছে। ধোঁয়ার ধুম্র জালে যেন আমি দম নিতে পারছিলাম না। কখন জ্ঞান হারাই জানি না। জ্ঞান ফিরতে আমি রিহাবের কাছে থাকা হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। আমার মা ও বোন আমার পাশে বসেছিলেন। কি হয়েছে জিজ্ঞেস করতেই ওনারা আমাকে বললেন, গতকাল রাতে আমার রুম থেকে রিহাবের সিকিউরিটি গার্ড কেমন যেন কুঁই কুঁই আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনের শেষ প্রহর গুনছে। দম নেয়ার কষ্ট থেকে কুঁই কুঁই শব্দ হচ্ছিল। গার্ড আমার রুমে ঢুকে দেখে আমি রুমের বিছানায় বসে সিগারেট খাচ্ছি আর আমার মুখের চামড়া খসে খসে নাকি পড়ছে। উনি শুরুতে মনের ভুল ভেবে চোখ কোঁচলে আবারও আমার দিকে তাকান। উনি এরপর দেখেন আমার পেছনে একটা ছায়া যার দুটি চোখ জলজল করছিল। উনি নাকি নড়তেও পারছিলেন না আর কথাও বলতে পারছিলেন না। আমি নাকি ওনাকে ভারী গলায় বলেছিলাম, আমাকে তুই দেখে ফেলেছিস, এবার তোকে মরতে হবে, কিভাবে তোর মরণ হবে। এই কথা বলে আমি নাকি আমার পেছনের ছায়ার দিকে তাকাই। এই ছায়াটা আমাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল আর আস্তে আস্তে আমার গলা কেটে দিল। এহেন দৃশ্য দেখে গার্ড চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে রিহাবের কর্তৃপক্ষকে নিয়ে আসেন এবং গার্ডের অজ্ঞান দেহের সামনে বসে কি যেন বলছিলাম। ওনাদের ধারণা কালো জাদু করার মতো অঙ্গভঙ্গি ছিল আমার। আমাকে দেখে আমাকে ডাক দিতেই নাকি রুম থেকে বের হয়ে দোতলার বারান্দার নিচে গিয়ে লাফ দেই। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আম্মুকে রিহাবের লোকেরা নাকি বলেছিল যে আমাকে তারা আর রাখতে চাচ্ছে না। এমন আচরণ নাকি ওনারা আগে কখনো দেখেনি। গার্ড নাকি জ্ঞান ফিরতেই নিজের বাড়িতে চলে গেছে এক কাপড়ে। যাবার আগে বলেছিল, শয়তান, এই ছেলের ভেতরে শয়তানের বাস, বাঁচবে না, কেউ বাঁচবে না। আমাকে রিহাব থেকে বের করে দিতে চাইলে আমার আম্মু কাকুতি মিনতি করার জন্য আমাকে সর্বশেষ একটা সুযোগ দেন। রিহাবের তৃতীয় রাত। তৃতীয় রাতের কথা আমার তেমন কিছু মনে নেই। কর্তব্যরত অফিসারের ভাষায় সেদিন সন্ধ্যেবেলা থেকে রিহাবের আবহাওয়া কেমন যেন ঠান্ডা আর গোমট হয়েছিল। রাত বাড়ার সাথে সাথে যেন আবহাওয়া আরো থমকে যাচ্ছিল। উনি ওনার ডিউটি শেষ করে সবার রুমগুলো চেক করছিলেন। আমার রুমের সামনে আসতেই উনি বিদঘুটে বাজে রকমের ফিক ফিক হাসির শব্দ শুনতে পান। উনি রুমে ঢুকে দেখেন আমি মেঝেতে বসে কি যেন করছিলাম। ওনার ভাষ্য মতে আমি মন্ত্র টাইপের কিছু একটা পড়ছিলাম। হঠাৎ উনি বুঝতে পারেন যে রিহাবের বাকি পেশেন্টদের রুমের দরজা সব একই সাথে খুলে গেল। উনি আমার রুম থেকে বেরিয়ে দেখেন রিহাবের বাকি সমস্ত পেশেন্ট স্লিপ ওয়াকিং করে আমাদের রুমের সামনে এসে জড়ো হয়েছে। তারা করজোড়ে আমার রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। উনি ভয়ে ঘেমে একসা হয়ে গিয়েছিলেন। কয়েক সেকেন্ড পরে আমি রুম থেকে বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম। ওনার ভাষ্য মতে আমি মোটা আওয়াজে যা বলছিলাম তা ছিল এরকম যে আমরা দুনিয়াতে হাঁটছি এদিক থেকে ওদিক, আমাদের ঘুম নেই, রাত নেই, দিন দিন আমরা মানব জাতির শত্রু, আমরা ডাকে সাড়া দিয়েছি, যাও নিজের কাজে লেগে যাও। এসব কথা শেষে আমরা সকলেই নাকি ওনার চোখের দিকে তাকাই। আমরা নাকি ওনাকে ধরার চেষ্টা করি। উনি দৌড় দিয়ে বেরিয়ে যান। ওনার জ্ঞান ফিরে আসে। জিজ্ঞেস করা হয় তখন যে উনি সবাইকে বলেন এমন ভয়ানক চোখ আর চেহারা উনি নাকি কখনো দেখেননি। ওনার ভয় পেয়ে গার্ডের চাকরি চলে যায়। রিহাবের অফিসিয়াল কর্মকর্তারা আমার আম্মুকে বিষয়টি অবগত করেন আর আমাকে নিয়ে যাবার জন্য অনুরোধ জানান। আমি নাকি বাসায় ফেরার সময় সারা রাস্তা সিগারেট খেতে খেতে বাসায় এসেছিলাম সেদিন। বাড়ি আসার পর আম্মুই খেয়াল রাখতেন আমি পড়াশোনা সবকিছু ছেড়ে দেই। আমার জন্য নাকি বাকি ছাত্রদের উপর বিরূপ প্রভাব পড়তো। আমি প্রতি রাতে আমার ঘরে একজনের অস্তিত্ব অনুভব করতাম। মনে হতো এটা আমার আব্বুর অস্তিত্ব। আমার আব্বু আমাকে কিছু বলতে চাইছে, এমন ভাবার কিছু কারণ আছে। আমার বাবা জীবিত অবস্থায় গোসল করতে ঢুকলে যেমন সেখান থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত শাওয়ার ছেড়ে রাখতেন, মাঝে মাঝে আমি বাথরুম থেকে শাওয়ার এভাবে ছেড়ে রাখার আওয়াজ পাই। রাতের বেলা আব্বু তার হাতে গলায় আতর লাগিয়ে ঘুমাতেন। আমি সেই আতরের তীব্র ঘ্রাণও পেতাম। একদিন রাতের বেলা আমার ফোনের রং নাম্বার থেকে একটা কল আসে যে আমাকে পরিচয় দিলে জানতে পারি আমার বাবা, তার নাম একই। এগুলো কিসের লক্ষণ? তাহলে কি রিহাবে আমার আব্বু আমার সাথে যোগাযোগ করতে চাইছিলেন কোনো কারণে? আমার আব্বুকে আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যুর পর তো আর কোনো রূহ দুনিয়ার মাঝে যোগাযোগ করতে পারে না। তাহলে কি হচ্ছে? প্রায় দিন রাতের বেলা সময়গুলো আমি মনে মনে অন্যরকম এক ব্যক্তিতে পরিণত হতাম। আব্বুর মতো বারান্দায় গিয়ে সিগারেট খেতাম প্রায় সারা রাত।
কথা বলতাম ফিসফিস করে, ছায়ার হাতে সিগারেট দিতাম শেয়ার করার জন্য। সেই রাতগুলো এমন হতো, সেদিন আমার সন্ধ্যের পর কিছুই মনে থাকতো না, মনে হতো আমি গভীর ঘুমে। আমার আব্বুর ভাবনাও যেন আমার মনকে আরো দুর্বল করে দিয়েছিল। আমি ইন্টারনেট ও বিভিন্ন মাধ্যমে খুঁজতে থাকি কিভাবে রুহের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। আপনারা ভাবতে পারেন মুসলমান হওয়া সত্ত্বেও কেউ সুস্থ মস্তিষ্কে সব কাজ করতে পারে। আসলে কি জানেন, শয়তান যখন কাউকে ধরে তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যাই হোক, ইন্টারনেট ও এরকম বিষয় কিছু গ্রুপে আমি যুক্ত হয়ে যাই, বিভিন্ন কাজকর্ম শুরু করি। আমি সবার কথাই পড়ছিলাম আর একটি রাস্তা খুঁজছিলাম। পেন্টাগন, স্পিরিট কলিং, ওয়েজা বোর্ড সবকিছুর সাথেই পরিচিত হয়ে আস্তে আস্তে সব থেকে ভালো উপায় যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যানচেট বা স্পিরিট কলিং। এইসব কাজের সেশনের জন্য যারা এগুলো কাজ করত মোটামুটি ভালো অঙ্কেরই টাকা নিত তারা। শয়তানের ধোকায় পড়ে আম্মুর আলমারি থেকে টাকা চুরির মতো জঘন্য কাজও আমি করেছিলাম। নিজ শহর বাদ দিয়ে অন্য শহরে গিয়ে আমি এই কাজে অংশ নেই। ওনাদের সাথে পরিচয় ও কথাবার্তার পর্বটা না বলাই থাক। একটা মেয়ে ছিল ওনাদের গ্রুপে, নাম ছিল শামা। দেখতে খুব অদ্ভুত, চোখগুলো ঘন কাজল আর কপালে বড় একটা টিপ, গলায় বিভিন্ন পাথরের মালা। সে নাকি প্রধান মাধ্যম। আমার কাছ থেকে টাকা নিয়ে ওনারা সন্ধ্যাবেলা বসলেন প্ল্যানচেট করতে। আমরা গোল হয়ে একে একে অপরের হাত ধরলাম। ওনারা আমাকে বলেছিলেন যত যাই হোক কাজ শেষ হবার আগে কেউ যেন হাত না ছাড়ি। 5-10 মিনিট পার হতেই রুমের ভেতর থেকে সিগারেটের বাজে গন্ধ আর ধোঁয়ায় ভরে গেল। আব্বুর গায়ের আতরের হালকা গন্ধ আমি পাচ্ছিলাম। হঠাৎ শামা কেমন যেন ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। শামার এই অবস্থা দেখে ওনাদের মাঝে থাকা একজন ব্যক্তি উচ্চ স্বরে কি যেন পড়ছিল। শামার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। শামা হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমাকে ডাকিস কেন? আমি তো তোর সাথে তোর ভেতরেই থাকি। তোর 14 পুরুষের জান নিয়ে যাব বলে কসম করেছি আমি। এই বলে শামা থেমে গেল। আবার হঠাৎ করুণ সুরে আমাকে বলতে লাগলো, কামাল বাবা, মায়ের খেয়াল রাখিস, আমাকে ক্ষমা করে দে বাবা, তোদেরও মরতে হবে। কে আমার বাবা আর কে আমাদের 14 পুরুষকে মেরে ফেলতে চায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। মানসিক অশান্তি নিতে পারছিলাম না, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে আমি দেখি একটা রুমে শুয়ে আছি। বেডের সামনে প্ল্যানচেট করা টিম বসে আছে। শামাকে দেখতে পাচ্ছিলাম। আমি উঠে বসতে একজন বলল, আপনি এখান থেকে। এই বলে ওনারা আমাকে টাকা ফেরত দিয়ে তাড়িয়ে দেন। বাসায় ফেরার সময় না ওনাদের কথা মিথ্যা ছিল মানতে পারছি, আর না পারছি সত্যি বলে মানতে। আমার মনে হচ্ছিল আব্বুর মৃত্যুর শোকে আমি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। প্ল্যানচেটের মতো কাজ আমি কিভাবে করতে এলাম? বাড়ি ফিরে আম্মুকে সব জানিয়ে দেই। আম্মু একটু শব্দও করেনি। উনি আমাকে বললেন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবেন। আম্মুর কথা মেনে নিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমার নাকি ঘুম হয় না। আমার ঘুম না হবার ফলে ব্রেইন ঠিক মতো ফাংশন করছে না, তাই নাকি এমন হচ্ছে। আমার আম্মু বললেন আমি তো সপ্তাহে প্রায় 4 থেকে 6 দিন সন্ধ্যায় ঘুমাই আর দুপুরে উঠি। ঘুম কিভাবে হচ্ছে না তাহলে? আমারও মনে হয় আমি সন্ধ্যার পর ঘুমিয়ে থাকি, কিন্তু সকালে সিগারেটের প্যাকেট খালি থাকে, কিভাবে বুঝতে পারি না। ডাক্তার আমাকে কিছু ঘুমের ওষুধ দিলেন, মেডিটেশন করার জন্য বললেন। 1 মাস পর দেখা করতে বললেন। প্রায় 1 সপ্তাহ পার হবার পর একদিন সন্ধ্যার দিকে আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার বোনের চিৎকার শুনে আমি দৌড়ে আমার বোনের রুমে গিয়ে দেখি আমার আম্মু শূন্যে ভেসে আছেন বিছানা থেকে। ওনার হাত পা কেমন যেন মুষড়ে আছে, মুখ থেকে গ্যাজলা বের হচ্ছে। ভয়ে আমি আমার বোনকে নিয়ে রুম থেকে বের হয়ে আসি। আমার বোনকে ড্রয়িং রুমে রেখে আমি আমার রুমের ভেতরে গিয়ে দেখি আম্মু আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, একদম স্বাভাবিক। তাহলে কি দেখলাম আমরা? আমার ভাবনা শেষ হবার আগেই আমার আম্মু আমার দিকে তাকালেন, কিন্তু আয়নায় কোনো মুভমেন্ট হলো না। আমি আঁতকে উঠলাম। আয়নার প্রতিবিম্ব আমাকে বলছিল তোর সময় হয়ে আসছে, আর কিছুদিন মরবি তুই। এই বলে আম্মু অজ্ঞান হয়ে যান। আমি আমার বোন মিলে আম্মুর জ্ঞান ফেরালে আম্মু আর কিছুই মনে করতে পারেন না। আমার চাচাকে বিষয়টা জানানো হয়। আমার চাচা আমাকে নিয়ে বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবকে দেখান। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলি। উনি আমাকে বলেন যে উনি এগুলো কাজ করেন না, তবে ওনার পরিচিত একজন হুজুর আছে যিনি এই কাজগুলোর সাথে জড়িত। ইমাম সাহেব আমাদের সেই হুজুরের ঠিকানা দিয়ে চলে যান। আমরা সময় নষ্ট না করে যত দ্রুতই ওনার নিকটে চলে যাই। ওনার বাসা খুঁজে বের করে দরজার পাশে লাগানো কলিং বেলে সুইচ চাপ দেই। একজন মধ্যবয়স্ক লোক এসে দরজা খোলেন। পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি। হাসি মুখে সালাম দিয়ে আমাকে বলেন, ভাই অপরাধ নেবেন না, আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। আপনার সাথের ব্যক্তিবর্গকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, আপনি বাইরেই অপেক্ষা করুন। আমি কিছুটা বিরক্ত হই, তবুও রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। প্রায় 1 ঘন্টা পর আমার চাচা বেরিয়ে আসেন আর বলেন এটা কি কালো জাদু, হুজুর কাল আমাদের বাসায় এসে কিছু পরীক্ষা করবেন।
পরদিন সন্ধ্যাবেলায় হুজুর এলে আমাদের বাসায় উনি আমাকে বললেন যে আমার বাসায় কোনো জিনের বাস আছে কিনা সেটা আগে উনি পরীক্ষা করবেন। এই পরীক্ষা নাকি মাগরিবের নামাজের পর করতে হবে। উনি আমাদের সাথেই মাগরিবের নামাজ আদায় করলেন। মসজিদ থেকে মাদ্রাসার 3 জন হাফেজ ছাত্র নিয়ে আমাদের বাসায় এলেন। উনি 4টা পানির গ্লাস নিয়ে আমাদের বাসার ভেতরে 4টা কোনায় রাখলেন। উনি আর ওনার সাথে আসা 3 জন ছাত্র অর্থাৎ মোট 4 জন ছাত্র 4 কোনায় বসে পড়লেন। ওনারা সবাই একটা সুতো একসাথে ধরে রেখেছিলেন। অনেক সময় ধরে ওনারা নাকি কি পড়লেন মনে মনে আর পানিতে দম করলেন। পানিতে দম করার সাথে সাথে আমার আম্মুর রুম থেকে কোনো ভারী বস্তু পড়ে যাওয়ার আওয়াজ পাই আমরা। রুমে গিয়ে দেখি ড্রেসিং টেবিল উল্টে পড়ে আছে, আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার আম্মু আমার বোনকে ধরে বিছানায় জড়সড় হয়ে বসে আছেন। আমার আম্মু বা আমার বোন কারো পক্ষে ওই ড্রেসিং টেবিল উল্টে ফেলা সম্ভব নয়। কাঁঠাল কাঠের ড্রেসিং টেবিল। বাসা বদলাতে গেলেও 5-6 জন শক্তিশালী পুরুষ হুজুরের সাথে থাকা 3 জন ছাত্র রুম থেকে বেরিয়ে এলেন। ওনাদের একই অবস্থা। আমরা বাসার ভেতরে গিয়ে ওনাদের গায়ে গরম চাদর দেয় ব্যবহার করার জন্য। হুজুর বললেন, ভাই এভাবে কালো জাদুও হয় জানা ছিল না। মানুষ কত নিচে নামতে পারে আল্লাহ মালুম। আজ আসি, কাল সন্ধ্যায় সব কাজ হবে ইনশাল্লাহ। আমাদের শত প্রশ্ন থাকলেও উনি উত্তর না দিয়ে চলে যান। আমার চাচা হুজুরকে এগিয়ে দিতে গেলেন। আমরা বাসায় চলে আসলাম। কথায় আছে অপেক্ষার প্রহর নাকি লম্বা। আগামীকাল সব প্রশ্নের উত্তর পাবো ভেবে ঘুম আসছিল না। আমারও সময় কাটছিল না। নির্ঘুম রাত, বারবার পানি পিপাসা পাচ্ছিল আমার। রাত যখন মাঝামাঝি পানি খেতে গিয়ে অন্ধকারে কিছু একটা দেখলাম বলে মনে হলো। বাইরে ল্যাম্পপোস্টের হালকা আলোয় অন্ধকার তো গভীর বলে মনে হচ্ছিল না। আমি দেখলাম একটা বিশাল আকৃতির ছায়া, আর তার সামনে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মায়ের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, যেমন আমার বাবার লাশ থেকে বের হচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। এমন কিসের ছায়া এত বড়? আমার মায়ের ছায়া তো আমি দেখলে চিনব। এটা কি তাহলে? এর মাঝে আমার বোন বেরিয়ে এলো রুম থেকে। আমার মাকে আমি দেখলাম সে আমার বোনের 2 পা 2 দিকে উল্টে ধরলেন, আর আমার বোন কোনো শব্দ না করে অজ্ঞান হয়ে গেল। আমার মা হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আমি ওনার পিছু পিছু গেলাম। আমি দেখলাম আমার আম্মু একটা ছুরি নিয়ে আমার বোনের গলার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি দৌড়ে আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর আমার বোনকে কোলে তুলে নিয়ে আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। বাইরে থেকে আমার মায়ের পুরুষ কণ্ঠ, আমার কাজে বাধা দিয়েছিস, এই সমস্ত আরো অনেক কিছু সাবিত লিখেছে, সেগুলো আমি আর পড়লাম না। এবং তারপরে কোনো রকমে সেই রাতটি পার হলো। পরের দিন সন্ধ্যাবেলায় হুজুর এলেন আমাদের বাসায়। ওনাদের সাথে আজ নতুন 3 জন মাদ্রাসার ছাত্র। হুজুর আমাদের সবাইকে একটা জায়নামাজে বসালেন। উনি নিজে আমাদের সামনে বসে দোয়া পড়তে থাকলেন। একে একে আমাদের সবাইকে পানি পড়া খাওয়ান উনি। পানি পড়া খাওয়ার পর আমার কেমন যেন মাথা ঘুরছিল, কষ্ট হচ্ছিল। এরপরের ঘটনা আমি শুনেছি আমার বোনের কাছ থেকে। আমার বোনের ভাষ্যমতে সেদিন সন্ধ্যাবেলায় সব প্রশ্নের সমাধান হয়েছিল। কেন আর কি কারণে আমার বাবা মারা গেলেন আর আমার সাথে এমন হয়েছে, সবকিছুর জট সেদিন খুলেছিল। শুনুন আমার বোনের ভাষায়। পানি খাওয়ার পর কামাল ভাইয়া কেমন যেন গড়গড় শব্দ করছিল। হুজুর আমাদের সবাইকে জায়নামাজ থেকে উঠে যেতে বললেন। আমরা সবাই গোল হয়ে পানির সাথে আতর না কি যেন একটা মিশিয়ে একটা লাঠি দিয়ে ভাইয়ার চারপাশে একটা বৃত্ত এঁকে দেন। উনি বলেন, ভাইয়ার ভেতর শয়তানের বাস আমাদের বাবা মারা যাবার পর থেকেই। এই কারণেই নাকি হুজুরের বাসায় সেদিন হুজুর ভাইয়াকে ঢুকতে বারণ করেছিলেন। যদি শয়তান কাজ করার সব পদ্ধতি জেনে যায় তাহলে তো প্রতিরোধ করতে পারবে। এই বলে হুজুর ভাইয়াকে বাসায় ঢোকার অনুমতি দেননি। হুজুর ভাইয়াকে কিছু বললেন না। উনি নিচের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্নই করলেন, কেন কেন করেছেন এই কাজ? এই কথা শুনে আমার চাচা রেগে গেলেন আর বললেন, ছোটবেলা থেকেই শুনেছি ছোট ছেলেরা আদর বেশি পায়। কই, আমি তো পেলাম না। আব্বা মারা যাবার আগে আমার নামে কানাকড়িও দিয়ে যাননি। কেন? আমি নেশাগ্রস্ত ছিলাম বলে? আমার কি অধিকার নাই? আমার ভাইকে সব দিয়ে দিল। আমি আমার বাবা মারা যাওয়ার পরে ভাইজানকে বলেছিলাম আমার কিছু সম্পত্তির অংশ দিতে, সে দিল না। বলল আমি নেশা ছেড়ে দিলে তারপর দেবে, না হলে আমি নাকি সব বিক্রি করে শেষ করে দেব। আমার ছেলে মেয়ে নেই, পরিবার নেই, আর তাই আমি ওর উপরে কালো জাদু করেছি। কি দিয়ে জানেন? যে জিনিসটা আমার বাবা ঘৃণা করত, নেশা, সিগারেট, কালো জাদু করেছি সেটা দিয়ে। এরপর তিনি আরো অনেক কথা বলেছেন এবং শয়তানকে পুরস্কার হিসেবে 14 পুরুষ অর্থাৎ আসন্ন উত্তরাধিকারের মৃত্যুর জিম্মাও তিনি দিয়েছেন। এই বলে তারপর তিনি অনেক কথা বলেন এবং তিনি আরো বলেন যে আমি ওকে মেরেছি, তারপরে ওর ছেলেকে ধরিয়েছি এই জিনিস। কাল সন্ধ্যায় আপনি এসে বললেন আজ কাজ করবেন, তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি। রাতেই মেরে ফেলতে চেয়েছিলাম সবাইকে, তাই শয়তানকে আহ্বান করতে এসেছিলাম রাতে। কিন্তু আপনি ভালো বুদ্ধিমান হুজুর, বাসা বন্ধ করে নিজের জিন দিয়ে গার্ড দিয়েছিলেন। এই সমস্ত কথা বলার পরে তারপরে দেখা যায় যে
জিজ্ঞেস করে তারপর সবকিছু স্বীকার করেন। একটা সময় আম্মুর কথা শুনে চাচা কান্না ভরা গলায় বলেন, গতরাতে পুরস্কার স্বরূপ সেই শয়তানের কাছে আমার কামাল ভাইয়ের আর আম্মুর মৃত্যুর জিম্মা দেয়া হয়, আর সেটা সফল না হয় এই চাচার ওপরে আবার সে ক্ষিপ্ত, চাচাকে মেরে ফেলবে সে, এবং এই সমস্ত কথা বলে আর কি। তো কামাল ভাই ওনার বোনকে বলা কথাগুলো, আমি এর মাঝখানে অনেক কিছু আছে যেগুলো আমি আসলে বুঝতে পারলাম যে এটা একটা কালো জাদুর ঘটনা ছিল, এবং সাবিত সেই ঘটনাটি বলেছেন। এবং তারপরে তিনি বলেছেন এই ঘটনা 3 মাস পর জানতে পারি আমার চাচা আত্মহত্যা করেছেন। এর 3 মাস পর জানতে পারি আমার চাচাতো ভাই অজানা কারণে মারা গেছেন। চাচাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কও ছিল না। কয়েক মাসের মাঝে তাদের পরিবার শেষ হয়ে যায়। এখনো সে নাকি সিগারেটের গন্ধ পায়, তাই তিনি লিখেছেন খুব খেতে ইচ্ছা করে কিন্তু খাই না। তো এটার মধ্যে কোনো রকম মানে কি বলবো, এটাকে ফেক কোনো কিছু নাই, নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চলেছি। তো আমি ঘটনাতে চলে যাই কথা না পেঁচিয়ে। তো ঘটনাটা হচ্ছে 2014 থেকে 15 সালের দিকে মেবি, আমাদের ঠিক সময়টা মনে নাই। তখন আমি এইচএসসি পরীক্ষা দিব। হ্যাঁ, পরীক্ষা তখনও হয় নাই, পরীক্ষা দিব আমি। তো শুরুতেই বলে রাখি, আমি আগে 5 ওয়াক্ত নামাজ কালাম করতাম, এখনো যদিও করি তবে একটু কম হয়ে যায় আর কি, মাঝে মাঝে অনেকগুলা মিস যায়। তো যাই হোক, আগে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। এমনও সময় গেছে আপনার মাঝে মাঝে আমি মসজিদে আজান দিতাম, মুয়াজ্জিন সাহেব এসে বলতেন যে আজকে আজান দিবা, তুমি দিতে চাইলে দাও। তো শখ করে আর কি সে সময় আজান দিতাম। মানে এগুলোর প্রতি খুবই একটা টান ছিল, কারণ সেই সময় তো আচ্ছা শুরুতে তার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমার বাসা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে, নাম শুনেছেন হয়তো বা অনেকেই, এটা খুলনা বিভাগের মধ্যে পড়ে। আর আমার নাম হচ্ছে যে সামিউল। তো সেই সময় আমি কি বলবো, মসজিদের প্রতি একটা অন্যরকম একটা টান ছিল। আজান দেওয়া মানে আমি মসজিদে আছি। তো এরকম আমার পাশের বাসায় একটা ভাই আছে আর কি, তার নাম আনিস। তো আমরা দুইজন মিলে একসাথে নামাজ পড়তে যেতাম। তো একদিন সন্ধ্যার সময় আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ার জন্য রেডি হয়েছি, আজান মাত্র দিচ্ছে, মানে এখনো শেষ হয় নাই। তো সেই সময় আমার আনিস ভাইদের বাসা আর আমাদের বাসা কিন্তু পাশাপাশি, বলে রাখি। একটা বাসা, আমাদের বাসা ডান সাইডে একটা ফাঁকা জমি, তার পাশে একটা মানে আমার ওই ভাইদের বাসা। আর তো আনিস ভাইকে ডাকতে যাই, তো ওনাকে গিয়ে দেখি যে উনি বাসায় নাই। তো আমি ভাবলাম তাহলে একাই আমি নামাজ পড়ে আসি। সেই সময় আব্বু বললো যে চলো আমিও যাবো নামাজ পড়তে। আব্বু চলে এসেছিল সেদিন বাসায় তাড়াতাড়ি। তো মসজিদ থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে যে সর্বোচ্চ 1 মিনিট কি 2 মিনিটের মতো হবে, এর বেশি না। তো আমি আমি আর আব্বু নামাজ পড়তে গেলাম। তো জানেন আমাদের মূলত হয় যেটা, নামাজ শেষে সুন্নত যে নামাজটা পড়তে হয় সেটা মূলত হচ্ছে মুরব্বী যারা আছে তাদের থেকে আমাদের একটু বেশি আগে শেষ হয়ে যায়। তো সেদিন আবার প্রচন্ড আকারে মেঘ করছে আকাশে। মেঘ থাকার কারণে দেখবেন যে প্রচুর মেঘ করলে একটু অন্ধকার মতো হয়ে যায়, দুপুর বেলাও মনে হয় যে অনেক অন্ধকার। তো মাগরিবের সময় তো গরমকাল, সেটা ছিল গরমকাল, তো একটু অন্ধকার মতো হয়ে যায়। তো আমি মসজিদ থেকে বের হয়েই মানে কেমন একটা লাগে আমার, মানে ওই দিন কেমন একটা ভয় ভয় মতো লাগতেছে, হঠাৎ করে কেন জানি একটু ভয় পাইতেছি। যদিও বাসা আর আমার বাসায় যাইতে হলে মসজিদ থেকে একটা ঈদগাহ আছে, ঈদগাহ পাশে দিয়ে একটা রাস্তা, এক পাশে বাড়ি আর এক পাশে ঈদগাহ। আর আমার বাসায় যাওয়ার সময় একটা মোড় ঘুরতে হয়, মোড় ঘুরেই প্রথম বাসা হচ্ছে আনিস ভাইদের, দ্বিতীয় বাসা হচ্ছে আমার। আর আনিস ভাইদের বাসার ওখানে আছে একটা বেল গাছ, একটা লেবু গাছ, আর ওই যে ঈদগাহ বললাম। তো যাইতে যাইতে ওই যে আনিস ভাইদের বাসায় আসার আগে, মানে ঈদগাহ যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আমি এত পরিমাণ হঠাৎ করে ভয় পেয়ে যাই, যেন মনে হচ্ছে যে আমার পা চলতেছে না। হঠাৎ করেই আমি কিছুই বুঝলাম না, মানে নামাজ পড়ে আসলাম, হঠাৎ করে আমি ভয় পাইতেছি, যেন আমার মনে হচ্ছে যে পিছন থেকে কেউ একটা আসতেছে। আমি আর হাঁটতে পারতেছি না, আমি এত পরিমাণে ভয় পাইছি যে আমি চিল্লাইতেও পারতেছি না। মানে আমি কি বলবো, মানে আসলে এটা আসলে বলার মতো না। তো এত পরিমাণে ভয় পাচ্ছি, তো হাঁটতেছি, আসার সময় ওই যে বেল গাছ বললাম, লেবু গাছ, ওই পর্যন্ত এসে যে মোড়টা ঘুরেছি, আনিস ভাইদের বাসা বললাম পরে আমার, ওই জায়গায় এসে আমি এত ভয় পাইতেছি যে না, এবার আমার পিছনে দেখতেই হবে কে আসছে। আর আমি এত বোকা ছিলাম, মানে কি বলবো, সেই সময় পিছনে ঘুরি আর কি, ঘুরে দেখি যে আমার আব্বু আসতেছে। আমি কিন্তু মানে এমন একটা ভয় পাইছি আমি, যে মানে কি না কি, আমি তো অন্যরকম কিছু ভেবে নিছি যে না মানে কিছু একটা হইতেছে হয়তো আমার সাথে। তো বাট দেখি যে আমার আব্বুর সাথে পিছনে ছিল। তো আমি আব্বুর সাথে বললাম যে তুমি আমার সাথে নামাজ পড়ে চলে আসতেছো? তো বললো যে মানে একটা বলে উত্তর দিল। তো একসাথে চলে আসলাম। আমার বাবা ছিল আমার থেকে 1-2 হাত পিছনে।
তো এসে আনিস ভাইদের বাসায় আমি ঢুকে গেলাম, দেখতেছি যে আনিস ভাই চলে এসছে। তো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই, নামাজ পড়তে গেলেন না আজকে? তো বললো যে আমি হচ্ছে যে বাজারে গেছিলাম আজকে, এজন্য নামাজ পড়তে যাইতে পারি নাই। তো আমি বললাম যে আচ্ছা। তো তখন আমি একটা জিনিস ভাবতেছিলাম যে অন্যদিন আমি যদি নামাজ পড়তে আসার সময় কিংবা সন্ধ্যার পরে বিশেষ করে অন্য বাড়িতে যাই কিংবা একটু বাসা বাইরে থেকে বলেই বাসায় এসো তাড়াতাড়ি পড়তে বসো, আজকে কিছু বললো না কেন? তো এই ভেবে আনিস ভাইদের বাসায় গেটটা খুলে এক দৌড়ে আমি আমার ঘরে ঢুকে পড়ি, মানে বাসায় চলে যায়। আমার বাসায় গিয়ে আম্মু দেখো যে আব্বু কই, কলেজে তো আব্বু এখনো আসে নাই। এই যে আমি খাটের উপর ধাপ করে একটা পড়ে গেছি যে আব্বু নাই, মানে আমি তো আব্বুর সাথে আসলাম, আব্বুর সাথে আমি কথা বললাম, একসাথে আমি বাসা পর্যন্ত আসলাম ঈদগাহ থেকে। কই না তো আব্বু তো এখন আসে নাই। আম্মু তো কিছু একটা বুঝতে পারে, আমাদের লবণ পানি খেতে দিছে, মানে আমাদের ওইদিকে একটা প্রচলিত আছে একটু ভয় পাইলে লবণ পানি খাইতে দেয়, জানি না এটা সব জায়গায় আছে কিনা। তো লবণ পানি খাইতে দিয়ে আম্মু বলে তুই গোসল করে নে। আমি ওয়াশরুমে দরজা খুলে গোসল করছি, মানে কি বলবো আমি এত পরিমাণে আমি ভয় পাইছি। গোসল করে আমি রীতিমতো ঘামতেছি পুরো, আম্মু আমাদের ফ্যান চলতেছে উপরে বাট পাখা দিয়ে বাতাস করতেছে। তো বসে আছি, তো এরকম প্রায় 40 মিনিট পর আমার আব্বু আসে বাসায়। 40 মিনিট পর আব্বু আসার পর আমি বললাম তুমি কি বাসায় আসছিলে, আমাদেরকে আগায় দিয়ে গেছিলা নাকি? বললো যে না, আমি তো মসজিদ থেকে মাত্র বের হইলাম, এতক্ষণ ওই যে মসজিদের যিনি সভাপতি আছে আর কি ওনার সাথে কথা বলতেছিলাম, কথা বলে মাত্র মসজিদ থেকে বের হইলাম। মানে আমি আপনাকে আসলে এটা বলে বুঝাইতে পারবো না ওই মুহূর্তে ফিলিংসটা আমার। এত পরিমাণে আমি ভয় পাইছি, এত পরিমাণে আমি ভয় পাইছি, মানে আমার মুখ দিয়ে কোনো কথা বাইরে হইতেছে না। তাহলে আমি যে এতক্ষণ আসলাম প্রায় 1 মিনিট মতো, আমি কার সাথে আসলাম? মানে আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসলো কে? আমি তো আব্বুর সাথে আসলাম, কথা বললাম, একসাথে আসলাম। যেখানে আমি বলেছিলাম মসজিদ থেকে বের হয়ে হঠাৎ করে আমার ভয় পাইতেছিলাম, আমি পা চলতেছে না, সেখানে পিছনে ঘুরে যখন দেখি আমার আব্বু, তখন ভাবলাম মনে আমি আব্বু আসতেছে, আমার অন্যরকম আমি একটা ভয় পাইছি। তাহলে আমি কার সাথে এতক্ষণ আসলাম? আব্বুল্লাহ তুমি ভুল দেখছো এটা সেটা। আমি বললাম যে না, আমি কথা বললাম, তাহলে কথা উত্তর কেন দিল? তো ওই রুম থেকে আমার নানু ছিল সেদিন আমার বাসায়, আমার রুমে আসি। তো আম্মু আর কি আব্বুরে কিছু বলতে না করলো, মানে তারাও তো কিছু একটা হয়তো বুঝতে পারছে বাট আমাদের কিছু বুঝতে দিল না। এখন আমি রাসেল ভাই কি বলবো, এক সময় আমি আর কি যখন ভূত এফএম ছিল আপনার, তখন একটা গল্প শুনেছিলাম, একজন এমন একটা গল্প বলছিল যে উনি রাস্তা দিয়ে আসার সময় খুব ভয় পাইছিল, খুব ভয় পাওয়ার পর রাত্রে এসে গোসল করে যখন উনি ঘুমাইছে উনি নাকি মারা যায় ওই রাতে। তো এই একটা ঘটনা শুনছিলাম, এখন ওই মুহূর্তে আমি গোসল করার পর ঘুমাই দেখে আমার ওই কথাটা মনে পড়ে গেছে, যা এই বুঝে আমি মারা যাবো। কারণ ওই যে ভয় পাইলে নাকি মানুষ মারা যায়, তখন আমি মানে নিয়মিত ভূত এফএম শুনতাম আর কি। তো ওই রাতে আমি ঘুমাইতে পারি না, যত রকমের দোয়া দরুদ আছে মানে পড়ে খাটে চারিপাশ ফু দিয়ে আবার শুচ্ছে। নানু ছিল সেদিন আমার সাথে। মানে গল্পটা আর কি ছোট, বাট এটাই আমার মূলত ঘটনা ছিল। অনেকের হয়তো বা ভালো লাগবে না, আর আমি ওইভাবে গুছিয়েও বলতে পারলাম না, বাট গল্পটা একদম সত্য গল্প, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া গল্প। আর একটা ছোট গল্প বলি, গল্প না মূলত এগুলো আসলে ঘটনা। সেটা হচ্ছে যে আমি কোরআন শরীফ পড়তাম, আমি বলেছি আপনাকে যে আমি আগে মসজিদ ছাড়া কিছু বুঝতাম না, যদি এখনো মানে ওই সময়টা আর কি হয়ে ওঠে না, বাট নামাজ কালাম পড়ি আল্লাহ রহমতে ইনশাল্লাহ। তো সকালে আমার আরেকটা ভাই আছে, ওনার নাম হচ্ছে যে সোহান। তো আমি আর ও হচ্ছে যে ফজরে নামাজ পড়ার পর মসজিদে কোরআন শরীফ পড়তাম সকাল পর্যন্ত, এই 6টা পর্যন্ত পড়ে তারপর বাসায় চলে এসে পড়তে যাইতাম। তো কোরআন শরীফ পড়তেছি মসজিদের বারান্দায়। দেখবেন যে মসজিদের তো 2টা অংশ থাকে, একটা ভিতরে পাট একটা বাহিরে। তো বাহিরে 2জন দরজার 2 পাশে নামাজ পড়তেছি, মানে মাঝখান থেকে তো মসজিদে ঢুকতে হয়। তো আমি লেফট সাইডে আছি, ও হলো রাইট সাইডে আছে। তো নামাজ পড়তে পড়তে মানে কোরআন শরীফ পড়তে পড়তে হঠাৎ করে কেন জানি মানে রুকু শেষ হয় নাই, বাট পড়তে পড়তে কেন জানি আমার চোখ বাইরের দিকে চলে যায়। আর বাইরের দিকে চলে যায়, ওখানে যায় তখন দেখি যে আমার সামনে থেকে কি একটা চলে গেল, মানে আমি কি বলবো আর কি। দেন আবার কোরআন শরীফ পড়তেছি, হঠাৎ করে দেখি ডান দিকে চোখ চলে যায়, জানালার দিকে কি একজন চলে যাচ্ছে। মানে আমি এটা স্পষ্ট ফিল করতে পারতাম ওই ঘটনার পর। ওই যেদিন বললাম যে আমি ভয় পাইছি, এটা তার পরের ঘটনা। এরকম প্রায় 2 দিন 3 দিন 4 দিন হয়, তারপর থেকে আমার আর কি সকালে অত সকালে আমার কোরআন শরীফ পড়া আসলে খুব ভয় করতো। পরে ওটা চেঞ্জ করে আমরা পরে দুপুরে নামাজের পর পড়তাম আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শোনাবেন। আর এরকম আরো কয়েকটা ঘটনা আছে, আমি অন্য আরেকদিন শোনাবো। আজকে এতটুকুই, বাট জানি না ঘটনাটা কেমন হয়েছে, অন্যদের মধ্যে এত ভয়ঙ্কর কিংবা অন্য কোনো রকম কিছু না, বাট আমার ক্ষেত্রে এটা আমার অনেক ভয়ের একটা ঘটনা। প্লাস মানে কি বলবো, ওই ঘটনাগুলো মনে পড়লে এখন যেমন ভয় পাই, তেমন কিছু কিছু জিনিস ভেবে খুব হাসিও পাই। টোকাতে
কিন্তু সেদিন কপালে তার তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজ গজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। রাসেল ভাই, তাল গাছটা ছিল অনেকটা মন্দিরের পাশে, আর তার চারদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ একজন পরপর 3 বার তার নাম ধরে ডাক দিল। রাসেল ভাই, যে কোনো মানুষে ভয় পেয়ে যাবে যে আশেপাশে এত জঙ্গল থাকার পর রাত 4টা বাজে কেউ যদি ডাক দেয় অথবা কেউ ডাক দিলে অবশ্যই ভয় পাওয়ার কথা। যেহেতু সে প্রচন্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপরে সবসময় নজর রাখছে। সে আমার সব বলে আর বলে, আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারি 2008 সাল, রাতে 12টা বাজে। বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গিয়েছে। তো বাথরুমে সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখতে পেল একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবল হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। তাদের বাড়িতে চার গাছ চারটে ওই জায়গা থেকে ভীষণ চিৎকার আওয়াজ শোনা যায়। অনেকেই ওই জঙ্গলে রাত 11টা বাজে বাথরুমের কাজ সেরেতে যাওয়ায় অনেকেই ভয় পেয়ে এসেছেন। রাসেল ভাই, রাত 10টার পরে ঘরের বাইরে অনেকেই পারেন না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরো অবাক লাগে, একবার থুথু দিলেই কিভাবে একজন পরিপূর্ণ বয়স্ক মানুষ পুরোপুরি ভাবে ভিজে যায়, এরপরে তার মৃত্যু হয়। রাসেল ভাই, এটি একটি সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করাটা সবগুলো লিসানাদের ব্যাপার। এই ঘটনাটি যদি সিলেক্টেড নাও হয় রাসেল ভাই, আমার কোনো দুঃখ নাই, কেননা আপনি তো শুনবেন আমার ঘটনাটা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর আমি এত গোছাই আফনান ভাইয়ের মতন বলতে পারি না, তাই প্রথমে ঘটনাটা আমি শোনার পর আমি এটাকে লেখার পর আমি এটাকে পরে আপনাদের কাছে শেয়ার করি। তো আমার বাবা একজন ব্যবসায়ী, আবার মাঝে মাঝে আপনার একটু ওই যে কবিরাজি করে, ওইসব মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কাজগুলা করে মাঝে মাঝে। তো আমি যখন ছোটবেলায় ছিলাম, মানে ছোট থাকতে, হয়তো তখন 4-5-এ পড়ি, তখন আমার সাথে জিন বা ভূত তখন আমার আসর করে। তো আমি একদিন বিকালবেলা, আমার একটা অভ্যাস ছিল যে আমি আমার ওই যে জমি চাষ করে যে পাওয়ার টিলার যেগুলা আমাদের এই জায়গায় বলে পাওয়ার টিলার বলে, ওই ট্রাক্টর বলে অনেক জায়গায়। তো ওগুলার যখন জমিতে চাষ দিত, তো তখন প্রায় সময় আমি বিকালবেলা চলে যেতাম ওগুলা দেখতে। তো এরকমই প্রায় সময় যেতাম। তো একদিন ঠিক সন্ধ্যার আগে এক জায়গায় জমি চাষ করতেছিল, তো আমি একা একাই ওই জায়গায় চলে গেছি। তো হঠাৎ করে যাওয়ার পরে সেই জায়গা থেকেই আমার মানে ওই যে খারাপ জিন বা আত্মা আমার সাথে সাথে প্রবেশ করছে আমার শরীরে। তো তখন তো আমি ছোট ছিলাম, তত বুঝতাম না। তো যেই দিন এই ঘটনা ঘটলো, তো সেই দিন আমি বাসায় চলে আসছি। আসার পর রাত্রেবেলা, আমি তখন ছোট ছিলাম, তাই আমার বাবা মার সাথেই ঘুমাইতাম। তো রাত্রেবেলা আমি হঠাৎ করে বাবা মার পাশ থেকে উঠা মানে দরজা খুলে একা একাই বাইরে চলে যেতেছে। তো যখন আমার বাবা মা দরজা খোলার আওয়াজ শুনছে, তো তখন মানে উঠছে, উঠা
আমার ধরছে যে কিরে তুই কই যাস। তো তখন মানে আমার সেন্স ফিরে আসছে, মানে তখন আমি বুঝতে পারি নাই যে আমি কি একা একা কোথায় যাচ্ছি, ঘুমের মধ্যে হাইটা যাইতেছি, তখন আমার কোনো হুঁশ ছিল না। তো তখন বাবা এত কিছু জানতো না, তখন বাবা এখনো এইসব বিষয়ে সম্পর্কে অত ভালো জানতো না, তখন নতুন শিখতেছিল, মানে বাবার একজন ওস্তাদ ছিল তার থেকে শিখতেছিল। তো সেই দিন বাবা আমাকে মোটামুটি ঝাড়ফুঁক করে ঘুম পাড়ায় দিছে। তো আমি আর সেই দিন আর মানে রাত্রেবেলা বের হইনি। তো আবার এরকম 2-3 দিন ভালো ছিলাম। তো হঠাৎ করে আবারও এরকম একদিন রাত্রেবেলা আমি স্বপ্ন দেখতেছিলাম যে আমারে মানে কে যেন ডাকতেছে যে আয়, ওই জায়গায় জমি চাষ করতেছে, তুই আয়, তুই আর আমি একসাথে যাব, চল। পরে আমি ঘুমের মধ্যে উঠা চলে গেছি বাইরে। সেদিন আমার মা আর বাবা মানে টের পাইনি, মানে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, সেদিন আমি টের পাইনি। পরে তারা বের হয়েছে, বের হয়ে অনেক খোঁজাখুঁজি করতেছিল। খোঁজাখুঁজি করার পরে যাই মানে কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আমি একা একা হাঁটতে হাঁটতে রাস্তার মানে আমাদের বাসায় একটু দরজা মানে যে দরজা বলে বা রাস্তা বলে আমাদের গ্রামের ভাষায়, তো এটা একটু অনেক দূরে। তো আমি হাইটা প্রায় মানে পাকা রাস্তা ছিল সামনে, ওই রাস্তার কাছাকাছি চলে গেছে। তো তারা আমাকে নিয়ে আসছে। তো আমি আসতে চাইনি, আমার জোর করে তারা নিয়ে আসছে। আমি তাদের মানে তারা দুইজনে, আমার এত শক্তি শরীরে যে মানে তারা দুইজন আমার সাথে পারতেছে না। পরে আমার বাবা ওই জায়গা থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে মানে আমি বলতেছি যে না আমি বাইরে যাব, তোমরা আমার আটকায়ও না, আমি যাব, আমি ওইখানে যাব, আমি ওই জায়গায় আমার ডাকতেছে। পরে আমার নিয়ে আসছে। আসার পরে আমার বাবা ঝাড়ফুঁক করার সময় মানে আমার দুইজনে ধরে রাখতে পারতেছে না। পরে আমার ওই সময় কাকা ছিল বাসায়, তারপর আমার বোন ছিল, আমার ভাই ছিল, তারা 3 জনে আমার ধরে রাখছে। তাদের আমি এত জোরে ঝাটকা মারছি যে মানে বলার বাইরে, তারা এপাশ ওপাশে যায় পড়ছে, এত শক্তি। পরে আমার বাবা একটা বোতল নিজের হাতে নিয়ে কি যেন ঝাড়ফুঁক করলো, করার পরে মানে আমি আবার আগের মতো সুস্থ হয়ে গেলাম। তো যখন আমি সুস্থ হয়ে গেলাম তখন মানে আমাকে আমার বাবা বললো যে এই ঘটনা এরকম। তো এরপরে আমার বাবার যেই ওস্তাদ ছিল, মানে যে মানে বাবা যার থেকে শিখতেছিল এইসব জিনিসগুলো, তো সে মানে তারে ডাকছে। তো সে বললো যে একদিন আমি আসবো, মানে আইসা তোমার ছেলেকে মানে ঠিক করে দেবো। তো তার 1 দিন না 2 দিন পরেই, এর মধ্যে আর কিছু হয় নাই, তার 1 দিন না 2 দিন পরে তিনি আসছে। আইসা মানে ওনার প্রসেস মতো উনি একটা গামছা নিল, নিয়ে আমার মাথার উপর কি যেন একটা রাখলো, রাইখা যে ধূপ থাকে না, ওই যে হিন্দুরা জ্বালায় যে, ওই ধূপ দিয়ে মানে আগুন জ্বালায় মাথার উপর, তারপরে ওগুলা মারতেছিল। এরকম করার পরে কিছুক্ষণ পরে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার মানে এই সমস্যা চলে যায়। তো সেভাবে ভালোই কাটতেছিল দিন। বাট হঠাৎ করে একদিন আমার রাস্তা দিয়ে দুপুরবেলা হাঁটতেছিলাম। তো ওই যে হয়তো আপনি জানেন মানে এরকম অনেক ঘটনা ঘটে যে 3 রাস্তার মধ্যে অনেক সময় যে যক্ষ টক্ষ থাকে বলে অনেকে বলে, অনেকে আবার বিশ্বাস করে না, বাট যারা বিশ্বাস করে তো তারা জানে, তারা বিশ্বাস করে। তো হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দুপুরবেলা। তো 3 রাস্তার মুখে ওই যে বিভিন্ন খাবার আইটেম, মাছ, তারপরে ভাজি পোড়া বিভিন্ন কিছু দিয়ে রাত্রেবেলা আপনার 3 রাস্তার মোড়ে যাদের চক্ষে ধরে, মানে যক্ষ বলতে হইলে এরকম যে রাত্রেবেলা স্বপ্ন দেখায় যে আমাকে একটা ছেলে দে, বা আমার একটা ডাব দে, বা আমার এরকম কোনো কিছু দে, আমি তোরে অনেক টাকা দেবো, বা তোরে আমি এই জিনিস দেবো, বা তুই যা চাস আমি তোরে তাকে দেবো। তো ওরও তাই দিব। ওরকম হঠাৎ করে সে আমাকে মানে আমি ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, তো ওই যেই ভোগ দিছে বা খাবার দিছে সেই জায়গায় আমি ওই জায়গায় পাড়া দিছি। তো দেওয়ার পরে ওই জায়গা থেকে সে আমার মানে সাথে নিছে, মানে আমার লগ নিছে, আমার মধ্যে সে প্রবেশ করছে। তো সেই দিন রাত্রেবেলা থেকে আমি স্বপ্ন দেখা শুরু করলাম যে একটা লোক আমার গলা টিপে ধরে রাত্রেবেলা আইসা, মানে আমি অনেক ছাড়ানোর চেষ্টা করি কিন্তু সে আমার ছাড়ে না, সে আমার ছাড়তেছে না। আমি যত আমার মা বাবাকে ডাকতে চেষ্টা করি বা আমার সৃষ্টিকর্তার নাম নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি কিছুতেই পারি না।
তো আমি ছোটবেলায় থেকেই মানে একা ঘুমানো অভ্যাস, তেমন মানে দুইজন মানে কেউ পাশে থাকলে আমি ঘুমাইতে পারতাম না। যখন একটু আমি বড় হয়েছি তখনকার থেকেই, তো যখন একটু বড় হয়েছি তখন আমার ভাই আমার সাথে ঘুমাইতো। তো আবার বেশি অংশ টাইমে একা থাকতাম, তো মাঝে মাঝে আবারও ঘুমাইতো। হঠাৎ করে যখন ওর গার সাথে আমার পা মানে বাইতে গেছে, তখন আমি লাফ দিয়ে উঠছি। ওঠার পরে মানে প্রচুর ঘামাইতেছি। তো ঘামানোর পরে আমি মানে গলায় হাত দিয়ে দেখতেছি যে আসলে কিছু হয়েছে কিনা। পরে আমার ভাই আমার দেখলো যে আমার গলা লাল হয়ে গেছে। পরে সেদিন রাত্রেবেলা আমি ভয়ে আমার মানে আমার মা বাবার সাথে আবার চাই ঘুমাইলাম। পরে বাবা মার সাথে ঘুমানোর পরে আর আমার এরকম হয় নাই। তো এইরকম ভাবে 2-3 দিন গেছে। পরে আমার দাদাই আমার সাথে ঘুমাইতো, আর আমার একা ঘুমাইতে দিত না। তো হঠাৎ করে আবার একদিন আমি একা ঘুমাইলাম রাসেল ভাই। তো ঘুমানোর পরে আবারও আমি একই স্বপ্ন দেখতেছি। তো দেখার পরে আমি যত চিল্লা চেঁচামেচি করতেছিলাম, আমার কিছুতেই কোনো কিছু হইতেছে না, মানে আমি পারতেছিলাম না। উনি মানে বলতেছে যে আজকে তোকে মেরেই ফেলবো, এরকম বলতেছে। আমার গলা টিপে দিচ্ছে বুকের উপর উঠা, আমার মানে দম বন্ধ হয়ে যেত, আমার ঘামায়া অস্থির করে ফেলছে। পরে আমি লাফ দিয়ে উঠে গেছি আর মা বাবা মানে চলে আসছে আমার চিৎকারের শব্দ শুনে। আইসা বলে যে কি হয়েছে। পরে মানে তারা দেখতেছে যে আমি ঘামাইছি, এরকম এরকম সেই দিনের মতো আবারও ওই গলার দাগ। পরে আমার বাবা মানে তখনও অত ভালো কিছু জানতো না। পরে সে মানে তার যে ওস্তাদ, তার থেকে পরামর্শ নিয়ে তাকে ডাইকে আইনা সে বললো যে বিভিন্ন খাবার আইটেম সে বলে দিছে যে অমুক অমুক জায়গায় যায়া কলা পাতায় কইরা বিভিন্ন খাবার আইটেম, মাছ টাছ, তারপরে সবজি ভাজি টাজি এগুলা দিয়া, ধূপবাতি, তারপরে আগরবাতি, মোমবাতি এগুলা দিয়া 3 রাস্তার মোড়ের মধ্যে ওগুলা দিয়ে আসতে। পরে রাসেল ভাই মানে বললো যে দিয়ে আসবে, কিন্তু পিছনের দিকে তাকানো যাবে না, কুকুর ডাকবে, বিভিন্ন কিছু ডাকবে, কিন্তু ওগুলা তাকানো যাবে না। পরে রাসেল ভাই মানে আমার বাবা আর আমার ভাই তার কিছু 2-1 দিন পরেই ওগুলা দিয়ে আসলো। দিয়ে আসার পরে মানে তার আর পিছন ফিরে তাকায় নাই। তো আমার ভাই যা বললো যে ওইটা দিয়ে আসার পরে মানে দেখলো যে সামনে মানে কিছুই দেখতেছে না, পূর্ণিমার রাত্র, অথচ সামনে কিছুই দেখতেছে না, মানে অন্ধকারের মতো হয়ে গেছে। তারপরে কুকুর ডাকতেছে, তারপরে তাদের পিছনের থেকে ডাকতেছে যে আয় তোরাও খা, এইসব এগুলা বলতেছিল। কিন্তু তারপরেও মানে তারা আর পিছনে ফিরে তাকায় নাই। বাবা মানে না বলাতে আর সে আমার ভাই তাকায় নাই। তারা 2জন চলে আসছে ওই জায়গা থেকে। তার কিছুদিন পর থেকে আর আমি ওইসব স্বপ্ন দেখি না। তারপর সুস্থ হয়ে গেলাম। তো এই ছিল আমার ঘটনা ভাই। আমি অত সুন্দর করে বলতে পারি নাই, বাট আমি চাই যে আপনি আমার ঘটনাটা সুন্দর করে উপস্থাপন করেন। মানে পরবর্তীতে আরো কয়েকটা ঘটনা আছে, যেহেতু আমার বাবা ওই তান্ত্রিক মানে মোটামুটি এইসব কাজ করে। তো আমি নিজে চোখে মানে নিজে সামনাসামনি অনেক ঘটনা দেখছি যে বাবার কাছে আসছে অনেক লোক সুস্থ হইতে, এইভাবে মানে ধরছে বিভিন্ন, এখনো আসে। আমার বাবা এখনো এইসব কাজ করে, বাট আমি বাড়ি থাকি না, তো ওই জন্য আর কি একটা চাকরির কারণে দূরে থাকি, যার কারণে আমার এইসব ঘটনাগুলা মানে এখন আর দেখি না। বাট যখন বাড়ি থাকতাম তখন এরকম আরো অনেক ঘটনা দেখছি, আরো এরকম ঘটনা আছে। এরপরও আমি একদিন নিজেও দেখছি, আমার সাথেও আরো ঘটনা ঘটছে। তো আমি চাই যদি আপনি এই ঘটনাটা সুন্দর করে গুছায় মানে বলেন, তো পরবর্তীতে আমি আবার ঘটনা আপনাকে পাঠাবো।